আমাদের কাছে একটা ইমেইল আকারে আছে। এখানে লিখছেন, হ্যালো রাসেল ভাই, জানি খুব ভালো আছেন। আমি ভূত এফএম এর আপনার খুব বড় একজন ফ্যান। আমি খুলনার বয়রা থেকে বলছি। বাংলাদেশে লেখার জন্য সরি। আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা স্টোরি শেয়ার করব। আমার নাম বলবেন না। নাও আমি কুয়েটে আছি, সিএসই তে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। যাই হোক, ঘটনা 2016 রোজার ঈদের। তখন আমার খুলনাতে বাগমারাতে নাম করা একটা জায়গায় ভালো থাকতাম। তারিখটা আমার ঠিকভাবে মনে নেই, বাট আমি এইটা মেবি ঈদের 1-2 দিন আগে হবে। আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম সেটা ছিল 4 তলা। ঈদের ছুটি, এই কারণে আমাদের বাড়িতে সব ফ্যামিলি ঈদের ছুটিতে যে যার জায়গায় চলে গিয়েছিল। আমার মা বাবা ও তখন গ্রামে চলে গিয়েছিল, শুধু আমি ছিলাম খুলনাতে। কারণ কয়েকদিন পর থেকে শুরু হবে আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশনের যুদ্ধ। এই জন্য আমি স্টাডি নিয়ে খুব সিরিয়াস ছিলাম। আর আমি যে স্যারের কাছে টিউশন নিতাম সেও আমাকে ছুটি দেননি, এন্ড গ্রামে যেতে বারণ করেছিলেন। তার কথা মতো ঈদে আমি লাইফে অনেক ঈদ, আমি তাতে কথা হচ্ছে আমি লাইফে অনেকবার ঈদ পাবো, বাট অ্যাডমিশন টাইম লাইফে একবারই আসে। সো ঘটনার দিন চলে যাই। আমি অনেক রাত পর্যন্ত আমার জায়গার অভ্যেস, এবং ঘটনার দিন তখন রাত 12:30 বাজে। আমি আর সেদিন পড়তে ইচ্ছে করছিল না, এবং আমি সেই কারণে আমার ভালো লাগছিল না, এবং একা একা তাই ফোনে কথা বলছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। বাট ফোনে বেশি ব্যালেন্স ছিল না, তাই ভাবলাম ফোন রিচার্জ করে আসি। বাট আমাদের এলাকার দোকানগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল তখন। আমাদের খুলনাতে 7 রাস্তা নামে একটা জায়গা আছে, জায়গাটায় 24 ঘন্টা দোকান খোলা থাকে। তাই আমি ভাবলাম ওইখানে যাই। তাছাড়া আগে কখনো এত রাতে একা একা ঘোরাঘুরি করি নাই, তাই ভাবলাম একটু অ্যাডভেঞ্চার হবে। তো আমি তখন একটা রিক্সা নিয়ে 7 রাস্তার দিকে গেলাম। তখন রাত প্রায় 1:30 বাজে। তো আমি তখন রিচার্জ করলাম এন্ড কফি খেলাম। তারপর পাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এন্ড ঘোরাঘুরি করার কারণে খিদে লেগে গেল। তখন আমি ওইখানে একটা হোটেলে গিয়ে রুটি, ডিম এবং সবজি খেলাম। এখন বাসায় ফিরতে হবে, রাত প্রায় 2:30 বেশি বাজে। আমি রিক্সা খুঁজতে লাগলাম, বাট আমাদের এলাকার রোডের দিকে যাওয়ার সময় কিছু রোড পড়ে যেগুলো ভাঙা, তাই রিক্সাওয়ালারা রাজি হচ্ছিল না। বাট আমাকে অনেক কষ্টে একজন ভাড়া বেশি দেওয়ার কথা বলে রাজি করালাম। রিক্সাতে করে বাড়ি ফেরার পথে বাড়ি আসছি, এমন সময় গফফারের মোড় নামক একটা জায়গায় পরে। সেই জায়গাটার শেষ মাথার দিকে 5 মিনিটের একটা রাস্তা আছে, যেখানে রোড লাইট মাঝে মাঝে প্রায় নষ্ট হয়ে যায়। আমরা যখন ওই রোডটা ক্রস করে প্রায় চলে আসছি, তখন হঠাৎ করে এমন হলো যে একটা কুকুর রিক্সার তলায় পড়ে, এবং রিক্সাওয়ালা তখনই আচমকা ব্রেক করলেন। বাট কোথায় কুকুর? আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি কুকুর দেখেছি, রিক্সাওয়ালাও দেখেছে, কারণ সে ব্রেক করেছে। দুজনের একসাথে ভুল হতে পারে না। এরপর রিক্সাওয়ালা আমাকে এসব কিছু না বলে সরাসরি বলল সে আর যাবে না। তখন রাত 2:45, নিস্তব্ধ রাস্তা। আমি অসহায়ের মতন তাকে বললাম, মামা, আরো 10 মিনিটের মতো লাগবে, এইটুকু রাস্তা নিয়ে চলেন আমাকে। সে কোনোভাবেই যাবে না। আমি তাকে বললাম, তাহলে তো আমি আপনাকে পুরো ভাড়া দেব না। সে বলল তার টাকা লাগবে না। তখন আমি ভয় কাটানোর জন্য তাকে বললাম, মামা, রোড খারাপ এই জন্য যাবেন না, নাকি অন্য কোনো প্রবলেম আছে? সে বলল সে কথা না বলে চলে গেল। আমি একা একা হাঁটছি, আর 5 মিনিটের মতো পথ বাকি। একটা লম্বা রোড, এইটা পার হয়ে গেলে ডান হাতে
রোডে 2 মিনিট হাঁটলেই আমার বাসা। হঠাৎ দূর থেকে দেখছি একটা মেয়ে হেঁটে আসছে। রোড লাইটের আলোতে তখন স্পষ্ট দেখছি একটা মেয়ে। হঠাৎ করে একটু কাছে আসলে বুঝলাম উনি একজন বয়স্ক মহিলা। ভাবলাম হতেই পারে, দূর থেকে বয়স্ক মানুষকে হয়তো মেয়ের মতো দেখাচ্ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমার ওনাকে পুরো অস্বাভাবিক মনে হলো, এবং আমি তার চেহারাটা অনেক ছেলেদের মতন এবং বাকি ফিগারটা মেয়েদের মতন, আর চেহারায় কেমন যেন একটা হলুদ হলুদ ভাব। আমি ওনার চেহারা সহ্য করতে না পেরে মাথা নিচু করে ওনার পাশ দিয়ে ক্রস করব। ঘটনার শুরু তখন। আমি জাস্ট ওনার পাশ দিয়ে ক্রস করে সামনে আসবো, উনি আমাকে ক্রস করে অন্যদিকে যাবেন, বাট তা হলো না। উনি ক্রস করার মুহূর্তেই হঠাৎ করে এক ঝটকায় গতিপথ পাল্টালেন। আমি যেদিকে যাব সেই দিকে হঠাৎ আমার সাথে হাঁটা শুরু করলেন। তখন আমি ভয় পেয়ে তার দিকে তাকাতেই সে আমার দিকে তাকিয়ে জিহ্বা বের করে এত বিশ্রীভাবে একটা হাসি দিল। আমি ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়াতে শুরু করলাম। আমি দৌড়াচ্ছি, বাট উনিও আমার সাথে সাথে হাঁটছেন। আমি দৌড়াচ্ছি, উনি হাঁটছেন আমার পাশে। এটা কিভাবে সম্ভব? আমি চোখ বন্ধ করে বাসার প্রায় কাছে আসবো, ঠিক এমন সময় একটা কুকুর আমার ঘেউ ঘেউ করে আমার পায়ে কামড় দিল। হঠাৎ করে আবার কুকুর, বুড়ি কোথায়? আমি চিৎকার করে কুকুরকে লাঠি দিয়ে মেরে দৌড় দিয়ে বাসায় আসি এবং দোতলায় আমার রুমে পৌঁছালাম। ও মাই গড, এটা কি? ফোন বের করে দেখি নেটওয়ার্ক নেই। খুলনা শহরে এটা কিভাবে সম্ভব? হঠাৎ রুমের দরজায় নক হলো। এখন নিজেকে এত অসহায় মনে হচ্ছে, ভাবলাম আজ মরেই যাব। বারান্দাতে লাইট জ্বালানো ছিল। আমি স্পষ্ট দরজার নিচে দিয়ে দেখলাম একটা ছায়া চলে গেল। পুরো বাড়িটাই আমি ছাড়া 2 দিন ধরে কেউ নেই। এইবার হঠাৎ করে কে যেন জানালাতে নক করছে। দোতলার জানালাতে নক করা কিভাবে সম্ভব? আমি তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম অ্যান্ড সিরিয়াসলি আমি সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করলাম, বাট নক করার শব্দ বাড়তে শুরু করলো। আমি ভয়ে ঘেমে ভিজে অস্থির হয়ে গেছি। ভাবছি আমি কেন সেন্সলেস হচ্ছি না? আমি এটা সহ্য করতে পারছি না। আমার চিৎকার করতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি পায়ে যেখানে কুকুর কামড় দিয়েছিল, ভয়ের কারণে সেখান থেকে ব্যথাও অনুভব করতে পারছি না। আমি ভাবছি হয় আমাকে মেরে ফেলো, না হয় সেন্সলেস করো। এত ভয়, আমার হার্টবিট কেমন যেন করছে, আমি সহ্য হচ্ছে না। হঠাৎ বাসার পাশে রাস্তায় অনেকগুলো কুকুর ডাকা শুরু করলো। মনে হচ্ছে 20 থেকে 25টা কুকুর আস্তে আস্তে একসাথে মারামারি করছে, আর এত জোরে জোরে শব্দ করছে যে পুরো ভয়ে আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না। তো যাই হোক, 2 বছর ধরে ওই বাড়িতে ভাড়া আছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি, তাহলে এখন এটা কি হচ্ছে? আমি হঠাৎ ফোন হাতে নিয়ে দেখি রাত 3:30। আমি নেটওয়ার্ক পাচ্ছে। আমাদের বাসার একটু পাশেই আমার এক রিলেটিভ থাকে, উনি আমার মাসি হন। আমি ওনাকে ফোন দিলাম, বাট এত রাতে ধরলেন না। আমি তখন আমার মাকে ফোন দিলাম, মা ফোন ধরলো। আমি কথা বলার চেষ্টা করলাম, বাট আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, বাট গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মা ফোন কেটে দিলেন এবং কল ব্যাক করলেন। আমি রিসিভ করে কথা বলার চেষ্টা করলাম, বাট গলা দিয়ে এইবার ফিস আওয়াজ বের হলো। ভয়ে গলা দিয়ে আমার গলা বন্ধ হয়ে গেছে। এবার তখন আমার রুমে জানালায় নকের শব্দ, আর কেউ যেন গম্ভীর গলায় কেউ যেন আমাকে ডাকছে, দরজা খুলতে বলছে। আমি সেন্সলেস হচ্ছি না, বাট আমার মনে হচ্ছে ভয়ে চোখ কান
নাক গলা সব কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার শুনলাম একটা নক জানালাতে, আবারও দরজা খুলতে বলছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, হঠাৎ দেখি কলিং বেল বাজছে, আমার নাম ধরে কেউ ডাকছে। ভয়েস শুনে বুঝলাম আমার ওই মাসির শব্দ, বাট আমার বিশ্বাস হচ্ছিল না। হঠাৎ করে আমার ফোন কল বেজে উঠল, দেখলাম ওই মাসির নাম্বার। আমি কল রিসিভ করলে উনি বলল, আমি তোমাদের বাড়ির নিচে, তোমার মা ফোন দিয়ে বলল যে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে। তারপর তোমার মিসড কল পেয়ে আমি দৌড়ে চলে আসি। আমি তখন সাহস পেয়ে এক দৌড়ে দরজা খুলে নিচে এসে ডাকি, মাসি। আমি গেট খুলে কাঁদতে কাঁদতে নিজেকে ম্যানেজ করলাম কত কষ্টে। তারপর মাসি উপরে আসলে আমি আর কোনো শব্দ করতে পারিনি। আমি মাসিকে সব খুলে বললাম। আমার পায়ে কুকুরের কামড় দিয়েছিল রাস্তায়, উনি ওখানে ধুয়ে দিলেন। এবং তারপরে বাবা খুলনাতে, এবং অলসো বাট তখন আমার জ্বর ছিল, 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটালে থেকে এসে বয়রাতে আর বাসায় উঠিনি। ওই ঘটনার পরের দিন এই বাসা চেঞ্জ করে ফেলেছিল আমার বাবা, বাট নতুন বাসায় এসেও সমস্যা শুরু হলো। এসব ঘটনা অন্য আরেকদিন বলবো। তো এই ছিল ঘটনা। আমি আপনার ঘটনাটা ভালো ছিল, বাট মুশকিল হচ্ছে যে আপনি যেভাবে লিখেছেন, এক একজন এক এক স্পেলিং এ লেখেন। যখন ইংলিশে বাংলা লেখা লেখেন তখন এক একজন এক একটা স্পেলিং এ লেখেন, যেটা পড়তে খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য। তো ওই কারণে পড়তে খুব হলো, মানে একজন এক একভাবে স্পেলিং লেখার কারণে এটা হয়। এক একজনের এক এক ধরনের মানে শব্দের পাশে শব্দ বসানো, শব্দ গঠন, বাক্য গঠন, এইগুলো পার্থক্য আছে, যার জন্য ঝামেলা হয়ে যায়। তো চেষ্টা করবেন বাংলায় লিখতে, সেটা আমাদের জন্য খুব ভালো হয়। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়েজ, আমি এসেছি ঢাকার খিলগাঁও থেকে। শুনি আপনার ঘটনা। ঘটনাটা ঘটে আমার সাথে ঠিক 15 তারিখ ফেব্রুয়ারি মাসের, এই 2017 সালের। তো শুরুতে আমি আর আমার ওয়াইফ আর আমার বাবা মা আমরা একটি ফ্ল্যাটে থাকি। তো আমাদের ফ্ল্যাটের রুম হচ্ছে 3টের মধ্যে প্রথম রুমে থাকে বাবা মা, মিডল রুমটা খালি, আর শেষের রুমটাতে থাকি আমি আর আমার ওয়াইফ। তো সেই ক্ষেত্রে দেখা যায় মিডল রুমটা প্রায় সময় খালি থাকে, আর আমাদের রুমে আমরা 2 জন। তো আমার ওয়াইফ, মা আর আমার ভাই ওরা গ্রামের বাড়িতে গেল 13 তারিখ সকালে। তো 13 তারিখ ওরা যাওয়ার কারণে আমি অফিসের জন্য আর যাইতে পারি নাই। তো না যাইতে পারার কারণে আমি সন্ধ্যায় বাসায় ফিরি। বাসায় ফেরার পরে খাবার দাবার শেষ করে আমার সময় মতো আমি ঘুমাই। তো ঘুমালে দেখা যায় যে রাত্রে একটা সময়ে মানে হঠাৎ ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার পর আমি ভয় পাই। স্বাভাবিক আমরা সবাই যখন ঘুমাই, ঘুমের ভিতরে ভয় পাওয়ার পরবর্তীতেই আমাদের ঘুমটা ভাঙে, কিন্তু আমার ক্ষেত্রে হয় বিপরীত। তো আমার ঘুমটা ভাঙার পরে আমি ভয় পাই। তো এইভাবে সোমবার রাত্র আমার কাটলো। কাটার পরে মঙ্গলবার রাত্রে আমার তেমন আর কোনো প্রবলেম হয় নাই। আর সবচাইতে বড় কথা যেটা, যে আমি এই বাসায় উঠার পর থেকেই আমার জানালার 2টাতে থাই লাগানো। তো এই থাইয়ের ভিতরে একটা থাইয়ের এক কর্নারে দেখা যায় যে প্রায় সময় কে যেন একটা ঢিল ছড়ে, একটা পাথরের কণা ফিকলে ঠিক যেরকম একটা আওয়াজ হয় গ্লাসে, ঠিক সেই আওয়াজটাই। আচ্ছা, আমি অনেক ক্ষেত্রে অনেক সময় জানালার পর্দা বা ঘর থেকে বের হয়ে মানে অনেকভাবে খোঁজাখুঁজি করে দেখলাম যে আসলে কিছুই নাই। তো না থাকার কারণে একটা পর্যায়ে আমি আমার ওয়াইফে বিষয়টা শেয়ার করি। তো করার পরে ও বিষয়টা অতটা পাত্তা দেয় নাই। আচ্ছা, তো না দিলে ওরা গ্রামে যাওয়ার পরে আমি সোমবার রাত্র থাকলাম রুমে একা, আমার রুমের দরজা লক করে। মঙ্গলবার রাত্র রুমের দরজা লক করে, সবসময় আমি লক করে ঘুমাই। তো ঘটনা ঘটে 15 তারিখ রাত্র, বুধবার দিন। তা আমি কম্পিউটারে গেমস খেলে আমি তখন বাজে ঘড়িতে প্রায় 1:45। তো আমি খাটে শুইতে গেলাম। তো শুতে যাওয়ার পরে মোবাইলে দেখলাম যে 12:45 বাজে। তো শুয়ে একবার ডান পাশ একবার বাম পাশ, মানে আমার আর ঘুম আসতেছে না কোনো কারণেই। তো যাক, তারপরে কি করি, এরকম করতে করতে তখন বাজে প্রায় 2:40 থেকে 45। আচ্ছা, তো যাক, তারপরে দেখলাম যে না, তখনও ঘুম আসতেছে না। পরে মোবাইল বের করে অনলাইনে কিছু পত্রিকা পড়া শুরু করলাম। পত্রিকা পড়তে গেলে একটা পর্যায়ে দেখা গেল তখন প্রায় 3টার কাছাকাছি, 2:50 কি 55 বাজে। তো ওই মুহূর্তে আমার চোখে ঘুম আসলো। তো ঘুম আসার পরে আমি মোবাইলটা সাইডে রেখেই ঘুমালাম।
তো ঘুমানোর পরে দেখা গেল হঠাৎ আমার ঘুম ভাঙে, তখন আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 3:43 কি 44 বাজে আনুমানিক। তো বাজার পরে আমি মোবাইলটা হাতে রাখলাম, আবার পাশেই মাথার সাইডে রাখলাম। তো রাখার পরে আমার কাছে এরকম একটা বিষয় মনে হলো যে আমার রুমে আমি ছাড়া আরো 4 জন মানুষের অস্তিত্ব আছে। আচ্ছা। কিন্তু আসলে রুমের লাইট নিবানো ছিল, আর বাইরে থেকে যে আলোটুকু আসতেছিল ওই আলোটুকুর মাধ্যমে আমি শুধু তাদের ফেসটা দেখতে পাচ্ছিলাম, বাট তাদের কোনো বডি আমি আর দেখতে পাই নাই। তো ফেসটা ছিল পুরাই সাদা, আর বডিটা তো সম্পূর্ণ অন্ধকারই, কিছু আর বোঝা যায়নি, কিন্তু সাদা শ্যাডোর মতো, তাও পুরো পারফেক্টলি বোঝা যায়নি আর কি তাদের ফেসটা। তো যাক, ওই মুহূর্তে আমি হঠাৎ অনেক ভয় পেলাম। তো ভয় পাওয়ার পরে আমি যে আসলে সামনের রুমে গিয়ে বাবাকে ডাকবো বা বিছানা থেকে নামবো নাকি আমি কোনো সূরা পড়বো, সেই জিনিসটাও মানে আমি বুঝতেছি না যে আমি আসলে কি করার দরকার আমার এই মুহূর্তে। যদিও আমার রুমের ওয়ালে আমি বড় করে একটা আয়াতুল কুরসি সূরা স্টিকারে প্রিন্ট করে লাগানো রাখছি, কিন্তু তারপরেও মানে ওই মুহূর্তে আমি কোনো কিছুই করতে আর পারি নাই। আচ্ছা। না পারার কারণে মানে আমার গলা তো শুকিয়ে গেছে ওই মুহূর্তে, শরীর পুরো অবশ। তো ওই অশরীর গুলার মানে মাথাটা আমি যতটুকু দেখলাম মানে দেখা গেছে ওইটা সম্পূর্ণ আমার কাছাকাছি। আমার মাথার পাশে আমার কম্পিউটারের চেয়ারটা, এই চেয়ারের উপরে একজন, আমার পায়ের কাছে যেই জানালাটা ওই জানালার কর্নারে একজন, আর আমার হাতের বাম দিকে যে জানালাটা থাকে, যেই জানালাটা আমি আওয়াজ পাই সব সময় কর্নার, তো ওই জানালাটাতে আরেকজন, আর আমার রুমের দরজাতে একজন দাঁড়ানো। মানে আমি তাদের বডি দেখতেছি না, কিন্তু তাদের মাথার দিকটা দেখতে গেলে বোঝা যাইতেছে যে কেউ দাঁড়ানো আছে। তো একটা ক্ষেত্রে যাক, এইভাবে প্রায় অনেকক্ষণ গেল। তো যাওয়ার পরে দেখা গেল যে ওই অশরীরগুলা আসলে আস্তে আস্তে আমার দিক থেকে সরে যাচ্ছে। তো তাদের মানে সরার সময় মানে আমরা যখন সামনের দিকে আগায় হাঁটি, হাঁটতে গেলে আমাদের মুখটা থাকে সামনের দিকে, কিন্তু আমরা তো পিছনে দেখতে গেলে ঘাড় ঘুরায় দেখা যায়। তো ওরা আর পিছনে ঘাড় ঘুরায় নাই, তো না ঘুরাইয়া ওরা এমন ভাবে হাঁটতেছে মানে যে ওরা সামনের দিকে তাকাই হাঁটতেছে, কিন্তু ওরা 4 জনই আমার দিকে মুখ করে, আমার দরজা প্লাস আমার এই চেয়ার থেকে 2 জন হাঁটতে হাঁটতে মানে আমার পায়ের কাছ দিয়ে গেল, 2 জন 2 জানালায়, আর 2 জানালার পাশে তো মানে ওই একজন পায়ের কাছে আরেকজন ওই জানালায় আগে থেকেই ছিল। তো দেখলাম যে অনেকক্ষণ পরে মানে প্রায় ফজরের সময় হয়ে আসছে ওই মুহূর্তে। তো ওরা মানে চলে যাইতেছে, চলে যাওয়ার সময় এমন একটা ভাব দেখলাম আমি তাদের চোখে যে আসলে তারা মানে কি যে করবে আমার আসলে তারা নিজেরাও বুঝতেছে না। মানে আমি বুঝলাম না যে আমি তাদের আসলে কোন ধরনের ক্ষতি করলাম বা কি দোষটা ছিল আমার ওই দিন। আর যাওয়ার সময় তাদের চোখে মানে লাল রঙের আগুন জ্বলতেছিল এক কথায়, দাও দাও। তো এই আগুন দেখার পরে আমি আরো ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে আসলে কি যে করব বা কি হবে তখন আর আমি কিছুই বুঝতেছি না। মনে মনে শুধু আমি বলতেছি যে খোদা, এটা কি আমার শেষ রাত্র, আমি কি আর সকাল দেখতে পারবো নাকি পারবো না। তো এই জিনিসটাই আমি শুধু বারবার মনে মনে বলতেছি, বাট কোনো সূরা আমার মনে আসতেছে না ওই মুহূর্তে, যদিও অনেক সূরাই আমার মুখস্থ। তো তারপরও আমি কিছুই পারতেছি না। তো যাক, একটা পর্যায়ে মানে যে যাওয়ার জন্য 4 জনই মোটামুটি 2 জানালায় গিয়া 2 জন 2 জন 4 জন দাঁড়ায় গেল। তো দাঁড়ায় যাওয়ার পরে আমি দেখতেই ছিলাম তাকায়া জানালার দিকে, আর ওরাও আমার দিকেই মানে রাগান্বিত চোখে তাকানো ছিল। তো একটা পর্যায়ে দেখলাম যে আমি আসলে চোখ বন্ধ করে আবার চোখটা খুলতে খুলতে এই সেকেন্ডের মধ্যেই তারা হাওয়া হয়ে গেল। আসলে মানে জানালা দিয়া যদি বের হয়েই যেত তাহলে তো জানালাটা খুলতো বা কোনো আওয়াজ আমি পেতাম, কিন্তু আসলে দেখা গেল কোনো কিছুই ছিল না, মানে হুট করে সেকেন্ডের ভিতরেই অদৃশ্য। আচ্ছা। তো অদৃশ্য হওয়ার পরে প্রায় আরো 10 মিনিট পরে আমি শরীরে শক্তি পেলাম বা মানে গলায় আমার আওয়াজ আসলো। তখন আমি মোবাইলটা হাতে নিলাম। তখন হাতে নিয়ে দেখতেছি প্রায় 4:30 থেকে 4:30 থেকে প্রায় 4:35 মতো বাজে। আচ্ছা। তো বাজার পরে ওই মুহূর্তে মানে আমি শোয়া থেকে উঠলাম। আমার রুমে যদিও ফ্যান চলতেছে, আর এমনিতেও মানে আমার রুমটা অনেক ঠান্ডা, কারণ দুপাশে জানালা আর খোলামেলা সব দিক, যার জন্য বাতাসটা একটু বেশিই থাকে। তো সম্পূর্ণ রুমে ফ্যান ছাড়া সত্ত্বেও মানে আমার শরীর এতটাই ঘামতেছে যে এক কথায় মানে আমার গোসলই হয়ে গেছে ওই মুহূর্তে। তো পরে রুম থেকে উঠলাম, উঠা শরীর মুছলাম, মুছার পরে মিডলের রুমে গেলাম, গিয়ে পানি খেটে এসে আবার শুলাম। তো শোয়ার পরে দেখা যাচ্ছে সকাল তখন 9:45 মতো বাজে। তো খালা যেহেতু পাশের বাসাতেই থাকে, খালা আবার আসছে, ছোট খালা। তো সে আইসা আমার ঘুম থেকে উঠালো।
উঠানোর পরে মানে গায়ে হাত দিয়ে উনি বুঝতে পারলো যে কিছুটা জ্বর আছে। তো আমিও বাস আমার মতো উঠা গা গোসল ধুয়ে সকালে নাস্তা করেই অফিসে চলে গেলাম। তো যাওয়ার পরে সারাদিন আমি আর ঠিকঠাক মতো আমার কোনো কাজকর্মে মন বসাতেও পারি নাই, আর কোনো কাজ করতেও পারি নাই। তো অফিস থেকে দেখা গেল বিকাল দিকে আমি এবার ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। চলে আসার পরে সেই দিন রাত্রে আমার অনেক জ্বর আসছিল। আসলে কি থেকে বা কি কারণে আমি কিছুই বুঝলাম না। তো জ্বরটা আসার পরে রাত্রে আবার খালা এসে অনেকক্ষণ ডাকাডাকি করলেন। তো করার পরে খালা আবার চলে গেলেন, বিরক্ত হয়ে একটা পর্যায়ে আমি উঠি নাই। তো খালা চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমি ঘুম থেকে উঠলাম। উঠার পরে শুনতে পারলাম যে খালা আসছিল বাসায়, বকা দেওয়া ফিরে গেছে। আমি ঘুম থেকে উঠি নাই, সারাদিন না খাওয়া এই জন্য। তো পরে মুখ হাত ধুলাম, ধোয়ার পরে খালা আবার আসলো বাসায়, খাবারটা আবার দিলেন। তো খাবারটা আবার খাওয়া শেষ করলাম। তারপরের দিন আমি আবার আমার খালতো ভাইকে বললাম যে তুমি একটু থাকো আমার সাথে আজকে, আমি আসলে ভয় পাইছি অনেক। তো আজকে দেখি আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। তো সেই দিন রাত্রে ওই ধরনের কোনো ঘটনাই আর ঘটে নাই, কিন্তু জানালায় যে ছোট কণা বা পাথর জাতীয় জিনিস ছুড়লে যেরকম একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা কিন্তু ঠিকই ছিল, মানে আগের তুলনায় অনেকটা কম। তো সেই আওয়াজটা আমি আজকে প্রায় 1.5 বছর যাবত এই বাসায়, এই এখনো মানে আজকে সন্ধ্যা পর্যন্ত আওয়াজটা আমি শুই না, তারপরে আসছি। তো আওয়াজটা আমার এখনো যায় নাই, কিন্তু কি জন্য এই আওয়াজটা বা কোন কারণে সেটা এখনো আমি বুঝতে পারি নাই। তো আসলে যদি আপনাদের কারো কাছে এইটার কোনো ব্যাখ্যা থাকে তাহলে জানাবেন, খুবই উপকৃত হব। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা, এবং এটাও একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা। তো আমরা শুনে আসি ঘটনাটি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। জি শ্রোতা বন্ধুরা, এখনকার গল্পটিও একটি 100 বছর আগের একটি ঘটনা। ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিককে নিয়েই। তো ঘটনার মধ্যে সর্বপ্রথমে আসেন হরিলাল নামের একজন ব্যক্তি, যিনি দেখতে অসম্ভব সুদর্শন ছিলেন। দেখতে এতটাই সুদর্শন ছিলেন যে দৃষ্টি এড়ানো তার কাছ থেকে আসলেই অসম্ভব। সেই হরিলাল যখন খুব এতটা সুদর্শনের কারণে যখন সে চলাফেরা করত, তো একসময় তার দিকে একটা পরীর নজর পড়ে। সে পরীটা একসময় তাকে তুলে নিয়ে চলে যায়, কিন্তু সেই পরী তাকে তুলে নিয়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন সেই এলাকাতে বা তার পরিবারের মধ্যে কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এমন সময় যে পরীদের রাজ্যে সেই হরিলালকে নিয়ে যাওয়া হয়, সেই পরীদের রাজ্যে হরিলালকে নিয়ে গিয়ে তার মতি ভ্রম করে তাকে অনেক ব্ল্যাক ম্যাজিক শেখানো হচ্ছিল। যে পরীটা তাকে নিয়ে যায় তাকে বিয়ে করার একটা মানসিকতা থাকে, সেই পরীটা চাচ্ছিল তাকে বিয়ে করবে, এবং তাকে পরীদের রাজ্যে নিয়ে তাকে অনেকগুলো ব্ল্যাক ম্যাজিক শেখানো হয়। কিন্তু সেই যে পরীটা হরিলালকে নিয়ে যান, সেই পরীদের রাজ্যের অন্য আরেকটা পরী হরিলালকে দেখে পছন্দ করে ফেলেন, এবং সেই দুটো পরীর মধ্যে যে হরিলালকে যে নিয়ে যায় এবং যে হরিলালকে দেখে পছন্দ করে, সেই দুটো পরীর মধ্যে তাদের মধ্যে আবার কিছুটা রেষারেষি সৃষ্টি হয় যে হরিলালকে ওই পরীটা বিয়ে করবে। হরিলাল এতটা সুদর্শন ছিল। তো সেই মুহূর্তে একসময় অপোজিশনে যেই পরীটা ছিল, একসময় যখন বুঝতে পারে যে না, হরিলালকে পাওয়া সম্ভব নয়, কারণ যে পরীটা হরিলালকে নিয়ে এসেছে সে তাকে সেই সুযোগটা দিচ্ছে না। একসময় যে পরীটা একসময় তাকে দেখে পছন্দ করে, সেই পরীটা একসময় হরিলালের মতি ভ্রমটাকে ভালো করে তাকে বলে দেয় যে তুমি আসলে এই রাজ্যের নয়, তুমি মানুষ নয়, তোমাকে এই প্ল্যান করে এই পরীটা তোমাকে নিয়ে আসছে। তখন হরিলাল বলে আমি এখন কি করবো, আমি আমার রাজ্যে চলে যেতে চাই। আমার মানসিক পরিবর্তন আসার পর সে বলে যে আমি মানব জীবনে আমি চলে যাব। তো সেই ক্ষেত্রে হরিলালকে বলে যে আমি তোমাকে যেই ব্ল্যাক ম্যাজিক গুলা শেখানো হয়েছে, আমি সেই ম্যাজিক গুলাকে তোমাকে আমি নষ্ট করছি না, সেই জাদু বিদ্যাগুলো তোমার মধ্যেই থাকবে, কিন্তু তোমাকে মানব জীবনে তোমাকে পাঠিয়ে দেওয়ার পর তুমি সেখানে গিয়ে বিয়ে করতে পারবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি মানুষের উপকার করবে। এই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়ে হরিলালকে তাদের গ্রামে পাঠিয়ে দেওয়া হয়, এবং বলে যে আমি যদি আমার গ্রামে গিয়ে আমার পরিচয় দিয়ে আমাকে মানুষ চিনবে কিভাবে, আমি তো অনেক দিন হয়ে গেছে আমি আমার এলাকা থেকে বিচ্যুত হয়ে আছি। তো সেই ক্ষেত্রে বলে যে তুমি তোমাদের এলাকায় গিয়ে তোমার পরিচয় দিবে বা তোমার সমস্ত কথাগুলো বলার পর মানুষ চিনবে। আর কিন্তু তুমি সর্বপ্রথম তুমি যাওয়ার একটা নজির দেখাতে হবে যে তুমি তোমাদের গ্রামের একটা বাঁশ ঝাড়ের সামনে গিয়ে সেখানে 3টা তুড়ি দিবে। 3টা তুড়ি দেওয়ার সাথে সাথে বাঁশ ঝাড়ের প্রত্যেকটা বাঁশ একটার পর একটা ছিঁড়ে যায়। তো সেই চিড়ে যাওয়ার শব্দে, প্রচন্ড শব্দে রাতের বেলা গ্রামবাসী জড়ো হয়। জড়ো হওয়ার পর এসে দেখে যে এখানে একটা লোক পড়ে আছে।
তারপর হরিলাল সবাইকে পরিচয় দেয় যে আমি এই ছেলে, ও এত বছর আগে আমি এখানে ছিলাম, আমাকে এভাবে পরি আমাকে ধরে নিয়ে চলে যায়। এরপর হরিলাল একসময় অবিবাহিত থেকে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে সে এখানে চলে আসে এবং সে একসময় কালী সাধকে পরিণত হয়। সে খুব একজন ভালো কালী সাধক এবং মানুষের উপকার করার জন্য সেই ব্ল্যাক ম্যাজিকটাকে ইউজ করা হয়। এই ছিল হরিলালের জীবন, কালী সাধকে হরিলাল পরিণত হওয়ার ঘটনা। এর পরবর্তীতে আসে পরিণত সময়ে এক সময় আসে যে পার্শ্ববর্তী একটা গ্রামের একটা ছেলেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়। সেই ছেলেটা এতটাই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছিল যে সে যখন মানুষের সাথে কথা বলতো, যেই মানুষের গায়ে সেই আক্রান্ত ব্যক্তিটা থুথু ছিটে যেত, সেই মানুষের অসম্ভব ভয়ানক প্রকৃতির স্কিন রোগ হতো। তো এই ধরনের অসম্ভব সমস্যার জন্য সেই পাশের গ্রামের অসুস্থ ছেলেটাকে নিয়ে হরিলাল সেই কালী সাধকের কাছে নিয়ে আসা হয় এবং হরিলাল বলে যে ওকে আমি ট্রিটমেন্ট করার জন্য আমার প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে, যেমন 10টা মোমবাতি, আগরবাতি, তারপর সরষের তেল, এগুলো নিয়ে আসতে বলা হয় এবং বলা হয় যে অমাবস্যার রাতে নিয়ে আসার জন্য। যখন হরিলালের কাছে সেই অসুস্থ ছেলেটাকে নিয়ে আসা হয় অমাবস্যার রাতে, তো হরিলাল সেই অসুস্থ ছেলেটাকে একটা শ্মশানের মধ্যে গোল সার্কেল করে গোলাকৃতির বৃত্তাকার করে সেখানে শুইয়ে দিয়ে বলে যে আমি ওকে দিয়ে যখন আমার ট্রিটমেন্ট শুরু করব, ট্রিটমেন্ট শুরু করার পর এক সময় শ্মশানের পাশে একটা পুকুর থাকে, তো আমি যখন ওকে ট্রিটমেন্ট করতে করতে আমি এক সময় যখন শুয়ে পড়ব, শ্মশানের মধ্যে কালী পূজা করার সময় যখন সনাতন ধর্মাবলম্বীরা কালী পূজা করে, রাসেল ভাই দেখবেন ওখানে বলি দেওয়ার জন্য এক ধরনের খড়গ থাকে, তো সেখানে বলে যে আমি যখন ওকে ট্রিটমেন্ট করতে করতে সেন্সলেস হয়ে যাব, তখন সেই খড়গের মধ্যে মানে ইসিকে এই কালী সাধককে রেখে আমাকে বলি দিতে হবে, তার মানে জবাই করতে হবে। তো জবাই করার সাথে সাথে সেই সার্কেলের মধ্যে শুয়ে থাকা অসুস্থ ছেলেটাকে আমার গায়ের রক্ত ওর গায়ে কিছুটা মেখে দিয়ে যতটা দ্রুত সম্ভব আমাকে সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দিবে। সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দিয়ে হরিলালকে যখন সেই শ্মশানের পাশের পুকুরে ফেলে দেওয়ার পর পরবর্তী অমাবস্যার সময় সেই অসুস্থ ছেলেটার আত্মীয় স্বজনকে আসার প্রতিশ্রুতি দিয়ে দেয়। যথারীতি এটাই হয় এবং সেই অসুস্থ ছেলেটার লোকজন ওনার সেন্সলেস হয়ে যাওয়ার পর হরিলালকে সেই খড়গের মধ্যে নিয়ে তাকে বলি দিয়ে সেই রক্তটা ওর গায়ে মেখে দিয়ে হরিলালকে যথারীতি খুব দ্রুত পুকুরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর পরবর্তী অমাবস্যাতে যখন আসেন, দেখা যায় যে সেই কালী সাধক তান্ত্রিক ব্যক্তিটা অসম্ভব পরিমাণে কাতরানো অবস্থায়, প্রায় আধমরা অবস্থা, সেই আধমরা অবস্থাতে হরিলালকে সেই বৃত্তাকারের মধ্যে আটকানো অবস্থাতে আছে। হরিলালও মোটামুটি সুস্থ হয়ে আছে, প্রায় অনেক দিন 14-15 দিন চলে যায়। তো হরিলালও সেই মোটামুটি সুস্থ অবস্থায়, কিন্তু সেই তান্ত্রিক সাধক অসুস্থ পরিমাণের মারাত্মক, এবং সেই অসুস্থ উনি থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু অসুস্থ সেই ছেলেটা সুস্থ হয়ে উঠছিল এবং তার চারিপাশে যে গোলাকৃতির যে বৃত্তটা এঁকে দেওয়া হয় সেটার আশেপাশে বেশ কতগুলো ইঁদুর, যেটা পরবর্তীতে সেই তান্ত্রিক সাধকটা বলে যে ওকে বাঁচানোর জন্য, ওকে সুস্থ করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে এবং আপনাদের আত্মীয়দের মধ্যেই কেউ একজন ওকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু ওই অসুস্থ ছেলেটার আত্মীয় স্বজন বলে যে কে করেছে সেই নামটা আমাদেরকে একটু বলেন। কিন্তু তান্ত্রিক সাধক অনেক অনুরোধ করার পরিপ্রেক্ষিতে সে নামটা বলেনি। আর যে ইঁদুরগুলো আশেপাশে ছিল সেই ইঁদুরগুলো, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ইঁদুরগুলো কেন ছিল? যে ইঁদুরগুলো তার আশেপাশে ছিল, এই ইঁদুরগুলোকে প্রত্যেকটা ইঁদুরকে তার কপালের মধ্যে সিঁদুর মাখানো ছিল। আচ্ছা, কারণ এই সিঁদুরগুলো মাখিয়ে এই বন্য ইঁদুরগুলোকে ছেড়ে দেওয়া হয়। এই প্রত্যেকটা ইঁদুর এক একটা জায়গায় এক এক রকম করে ছড়িয়ে ছিটে চলে যায়, কেননা এই প্রত্যেকটা ইঁদুরকে খুঁজে পাওয়া অসম্ভব আর এই ছেলেটাকে বাঁচানোটাও ছিল অসম্ভব। এই ধারণাটা ইঁদুর না পাওয়া গেলে তো বাঁচানো সম্ভব হবে না, কখনোই না। এটার পরিপ্রেক্ষিতেই সেই ছেলেটাকে ব্ল্যাক ম্যাজিক করে তার মৃত্যু মুখে ছেড়ে দেওয়া হচ্ছিল, কিন্তু এই তান্ত্রিক সাধকের অসম্ভব পরিশ্রমের পরিপ্রেক্ষিতে ছেলেটাকে সুস্থ করে তোলা হয়। আর পরবর্তীতে আরেকটা কথা জানা যায় যে পরবর্তীতে এই তান্ত্রিক সাধকটা এক সময় নাকি যে পরীটা ওনাকে নিয়ে প্রথমে চলে গিয়েছিল সেই পরীটার হাতেই নাকি তান্ত্রিক সাধকটা এক সময় ভুলক্রমে সে তার নিজের শরীর বন্ধ করতে ভুলে যান। সে ভুলে যাওয়ার কারণে একসময় সেই পরীটার হাতেই নাকি তার মৃত্যু হয়। ওকে, it's a beautiful story. Thank you so much. Thank you very much. আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার এবং তার কাছ থেকে আমরা তার শেষ ঘটনাটি শুনব। এবং এটা কোথাকার ঘটনা যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম, পুনরায় আবার বলছি।
আমি একটা ঘটনা বলবো, খুব জনপ্রিয় টাঙ্গাইল শহরের মধ্যে। হয়তোবা টাঙ্গাইলে যারা শুনছেন বা এই ঘটনার সাথে যারা কিছুটা হলেও রিলেটেড আছেন বা জানেন, তারা ঘটনাটা বলার সাথে সাথে ধরে ফেলবেন এটা কোথায়, কখন, কিভাবে হয়েছে। আমি যে ঘটনাটা বলবো সেটা 90-এর দশকের শুরুতে, 92-93 ঘটনা। একজন প্রচন্ড বুজুর্গ ব্যক্তি, যার পারিবারিক ভাবেই তারা খুবই জনপ্রিয় এবং কি খুবই পাওয়ারফুল ফ্যামিলি। তো আমি সেই ফ্যামিলির যথাযথ সম্মানের জন্য তাদের নামগুলো বলতেছি না বা তাদের সম্পর্কে বলছি না, কারণ তারা প্রচন্ড অনারেবল ফ্যামিলি। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো 90-এর দশকের শুরুর দিকে আমি যে বুজুর্গের কথা বলছি, উনার কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ড ফাইন্যান্সিয়াল মানে একটা সমস্যায় পড়ে, এমনকি সেই ফ্রেন্ডের যার কাছে টাকা বা ফাইন্যান্স পেতেন তিনি টাকাগুলো নিয়ে একদম ভ্যানিশ হয়ে যান, জাস্ট কোনো রকম যোগাযোগ নেই। এক পর্যায়ে উনি ওনার ফ্রেন্ডকে, যিনি বুজুর্গ, ওনাকে খুব রিকোয়েস্ট করলেন, আমার টাকা প্রয়োজন নেই, আমার ওই লোক আছে না, মানে কোথায় আছে, কেমন আছে, আমার ওই লোকটাকে সাথে একটু যোগাযোগ বা কমিউনিকেট করা দরকার। তো এই পর্যায়ে যেহেতু উনি টাকার ব্যাপারে কোনো কথা বলেন নাই, জাস্ট লোকটাকে কমিউনিকেট করতে বলেছেন, তো ওই বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন যে ওই লোকটার কোনো কমিউনিকেশন বা কোনো খবর পাওয়া যায় কিনা। এই অবস্থায় উনি ওই লোকের সাথে সংশ্লিষ্ট একটা জিনকে বোতলে বন্দি করে ফেললেন, একদম বন্দি যেটাকে বলে। এই অবস্থায় জিনের সাথে উনি কথোপকথনের এক পর্যায়ে ওই জিনকে বললেন যে মানে নিরুদ্দেশ আছে তাকে তুমি হাজির করে দিবা বা তার কোনো রেফারেন্স বা অ্যাড্রেস তুমি বলবা। তো ওই জিনটার একটা কথাই ছিল যে আমার পক্ষে এটা বলা সম্ভব না। কেন বলা সম্ভব না? কারণ আমি এর সাথে যুক্ত না, মানে এর সাথে আমার কোনো দায়বদ্ধতা নেই। তো এক পর্যায়ে বার্গেনিং, এক পর্যায়ে জিনটাকে প্রেশার দেওয়া হয়। প্রেশারে উনি আসলে প্রেশার ক্রিয়েট করতে চাইছিলেন, কিন্তু ওনার ফ্যামিলির সাধন করে একটা লাঠি দিয়ে জিনটাকে স্পর্শ করা হয় যাতে উনি একটু পানিশমেন্ট হয় বা কাজটা করতে একটু রাজি হয়। কিন্তু এটা ওনার মানে এটা অ্যাক্সিডেন্টলি লাঠিটা দিয়ে স্পর্শ করার সাথে সাথে জিনটা শরীরে আগুন ধরে যায় এবং জিনটা মারা যায়, মানে অ্যাক্সিডেন্টলি মারা যায়। তো এইখানে ঘটনাটা শেষ হতে পারত, কিন্তু ঘটনাটা এখান থেকেই শুরু। যখন জিনটা মারা যায়, জিনের যে আত্মীয় স্বজন থাকে তারা প্রচন্ড রকম ক্ষেপে যায়, কারণ এই জিনটা তখন কোনো দোষী ছিল না, সে কাজটা করতে রাজি হয় না, এতটুকু। তো এই অবস্থায় ওই জিনের রিলেটিভ এবং ওই জিনের সাথে সংশ্লিষ্ট শত শত হাজার হাজার জিন ওই ব্যক্তিটার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রচন্ড রকম ভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে যখন তারা কোনোভাবেই পারতেছে না, মানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন মানুষ এবং জিন জাতি মিলে একটা বিচারের ব্যবস্থা হয়। এই ঘটনাটা আমি আর একটু ধরিয়ে দেওয়ার জন্য, যদিও আমি জানি যে এটা আমাকে এত স্পেসিফিক্যালি না বলাই ভালো, তারপরে বলছি ঘটনাটা আমাদের টাঙ্গাইলের এলাশিন কাছাকাছি অথবা সিলিমপুরের মধ্যে ঘটনা। এতটুকু যথেষ্ট, এর বেশি বলার প্রয়োজন হবে না, যারা জানার বুঝে গেছেন। তো সিলিমপুর এলাকাতে তো সে বিচারটা হয়, সেখানে ওই বুজুর্গের রিলেটিভ যারা এই ব্যাপারে পারদর্শী, ওইখানকার এলাকাবাসী এমনকি জিন জাতিদের মধ্যে উপস্থিতিতে একটা বিচার হয়। সে বিচারে একটা ফয়সালা হয়, হ্যাঁ ভুল হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না। তো এর বিচার হিসাবে, এর পানিশমেন্ট হিসাবে জিনের পক্ষ থেকে বলা হয় এই ব্যক্তিকে তোমরা ভেলায় ভাসিয়ে দিবে যমুনা নদীতে। তো ওই ব্যক্তির রিলেটিভ যারা এই বিষয়টা জানেন, বুঝেন, তারা বুঝে দেখলেন যে যমুনা নদীতে তাকে একা ছাড়া যাবে না, এটা তার জীবনের জন্য চরম রিস্কি। তো তারা দ্বিতীয় অপশনটাকে প্রেফার করলেন বা আলোচনা আনলেন। তখন তাকে বলা হলো আজিমপুর স্থানের কথা, আমি যতটুকু শুনছি আর কি। কিন্তু এই দ্বিতীয় অপশনটাও মানুষ মানে মানব জাতির পক্ষ থেকে মানে অতটা গ্রহণযোগ্য করা হল না, কিন্তু
থার্ড অপশন অ্যান্ড লাস্ট অপশন হিসাবে বলা হলো যে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদী, আমাদের টাঙ্গাইলের ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদী এই পর্যন্ত তাকে ভেলায় ভাসিয়ে দিতে হবে। উইদাউট সেই থাকবে, তাকে কেউ, তার সাথে কেউ থাকতে পারবে না। এর মধ্যে যদি জিন জাতি কিছু করতে পারে তো পারবে, নচেত সে এই সময়ের মধ্যে এই দায় থেকে মুক্ত হয়ে যাবে। তো এক পর্যায়ে থার্ড অপশনটাকে চুজ করে নেওয়া হয়, কিন্তু কন্ডিশন দেওয়া হয় যে ওনাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হবে, কিন্তু ওনার রিলেটিভরা একটা জাহাজের মধ্যে বা নৌকোর মধ্যে একটা দূরত্ব, যে দূরত্বটা জিন জাতি নির্দিষ্ট করে দেয়, এই দূরত্বের মধ্যে তারা থাকতে পারবে না, এই দূরত্বে তাকে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে তাকে ওই ডিসিশন অনুপাতে একদম ধলেশ্বরী নদীর দিকে, মানে এলাসিন ঘাট থেকে বুড়িগঙ্গা মানে ঢাকার দিকে ভাসিয়ে দেওয়া হয়। ভাসিয়ে দেওয়ার এক পর্যায়ে তার পিছনে পিছনে নৌকা বা বজ্রা যাই বলা হয় ওটা পাঠিয়ে দেওয়া হয়। একটা সময় দেখা যায় যে উনি চোখের আড়ালে চলে যাচ্ছে, নদীতে ভেসে উঠছে, নদীতে ডুবে যাচ্ছে, কিন্তু উনি ভেলাতেই আসেন। উনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, মানে ধলেশ্বরী আর বুড়িগঙ্গা নদী পর্যন্ত এইভাবে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে জীবন সংশয়কর নানাবিধ পরীক্ষার মধ্যে দিয়ে তার আমল, তার আল্লাহর প্রতি চরম বিশ্বাসের মধ্যে যে টিকে যান এবং কি চরম ভাবে তিনি জিন জাতির উপর একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং কি আজ পর্যন্ত তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। আমি দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তার হাবিবের উসিলায় ওনাকে আরো জীবিত রাখেন, ওনাকে দ্বারা মানুষের আরো কল্যাণ করার তৌফিক দান করেন। এবং কি আমি লিসনারদের কাছে আপনাদের জন্য ঘটনাটা প্রকাশ করলাম, কিন্তু আমি আল্লাহর কাছে, আল্লাহ হাবিবের কাছে মাপ চাচ্ছি যেন আমার কোনো বেয়াদবি, অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি তিনি এবং আল্লাহ আমার হাবিব আমাকে ক্ষমা করে দেন। কিন্তু সত্য ঘটনা আমাদের জানা উচিত এবং বুজুর্গদের ঘটনা জানা উচিত, যাতে আমাদের আগ্রহটা সেদিকে ভালো হয়, ভালো কাজের আগ্রহ স্পৃহা জাগে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই কয়েকদিন আগে যে মানে দুটো ছবি দিয়েছিলাম এবং দেশের বাইরে থেকে এসেছিল, একটু ইন্টারনেটে ঝামেলা করছে, যার জন্য আমি একটু দেরি হচ্ছে, এক সেকেন্ড। হ্যাঁ, আমরা দিয়েছিলাম এরকম যে রকিবুল হাসানের পাঠানো ছবি, ডাইনিং টেবিলের এই দুটো চেয়ার একা একাই তাদের জায়গা বদলায় নাকি কেউ তাদের সরিয়ে নিয়ে যায় নিজের সুবিধা মতো। রকিবুলকে কিছুদিন আগে হসপিটালে যেতে হয়েছিল, কেন? সব প্রশ্নের উত্তর মিলবে, শুনতে ভুলবেন না রেডিও 48.0 FM প্রতি শুক্রবার রাত 11:59। ঘটনাটা বলি, খুব সিম্পল একটা স্টোরি, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আমি রকিবুল হাসান, আমি লাইফে যেহেতু এরকম, আমার লাইফে যেহেতু এরকম ঘটনা আগে ঘটেনি, আমি একে প্যারানর্মাল বলবো কিনা জানি না, বাট ঘটনার শুরু গত অক্টোবরে। নতুন একটা জব আমি জয়েন করার জন্য গত অক্টোবরের 3 তারিখে পর্তুগালের একটা জায়গায় যাই এবং সেখানে যাওয়ার পরে আমি একটা সিটিতে মুভ করি। জব থেকেই আমাকে 3 বেডরুম একটা অ্যাপার্টমেন্ট দেয়। অ্যাপার্টমেন্টে আমি এবং আমার স্প্যানিশ কলিগ সার্গিও আমরা থাকতাম। এবং বলে রাখা ভালো যে অ্যাপার্টমেন্টটিতে নতুন ওঠার কারণে ওয়াইফাই কানেকশন ছিল না। মোবাইল নেট ও বাসার ভেতরে দুর্বল ওয়াইফাই, আমাদের নেট ইউজ করতে গার্ডেনে যেতে হতো। কিচেনের সাথেই গার্ডেন ছিল। রাতের বেলা বাইরে ঠান্ডা হওয়ায় আমাদের নেট ইউজ করতে হলে আমরা কি করতাম, ডাইনিং এর টেবিল থেকে একটা চেয়ার নিয়ে গার্ডেনের যাওয়ার যে দরজা, সেই দরজার কাছে বসে নেট ইউজ করতাম। এবং ডাইনিং টেবিলে 5টা চেয়ার ছিল। 21 নভেম্বর ঘটনার দিন রাতে আমি অন্যান্য রাতের মতো ডিনার করে নিই। নেটে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুমাতে যাই। ঘুম ভাঙতেই দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি, মাথায় প্রচন্ড ব্যথা। আমার পাশে সার্গিও এবং আমার ম্যানেজার ব্রুনো দাঁড়িয়ে আছে। জানতে পারলাম যে রাতে স্মোকিং করতে গিয়ে সার্গিও উঠে দেখে যে কিচেনে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি এবং আমার ম্যানেজারকে কল করে এবং ব্রুনো এসে ওরা দুজন ট্রাই করে আমার জ্ঞান ফিরাতে না পেরে ইমার্জেন্সিতে কল দেন এবং অ্যাম্বুলেন্স নিয়ে আসে এবং ডাক্তার আমাকে জিজ্ঞেস করেন আমি কোনো ড্রাগ নিয়েছি কিনা। আমি বলি যে নো, আমি স্মোক পর্যন্ত করি না।
এটা বলার পরে যেটা হয় সেটা হচ্ছে কিচেনের ডাইনিং টেবিলের 5টা চেয়ারের মাঝে 2টো চেয়ার আমি প্রতিদিন সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখতাম যে বের করা আছে, অথবা গার্ডেনে যাওয়ার দরজার কাছে আছে। আমি ভাবতাম যে কেউ হয়তো আমার মানে রুমমেট কেউ হয়তো মেবি তারা ইউজ করেছে, মানে আমার যারা বাসায় থাকে তাদের কেউ হয়তো ইউজ করেছে। 25 নভেম্বর ফ্রাইডে, ওই দিন সার্গিও কোনো একটা কাজে লিসবন গিয়েছিল এবং ওই দিন আমি পুরো বাসা ক্লিন করি। পরের দিন সকালে আমি কিচেনে গিয়ে আটকে উঠি, দেখি ডাইনিং টেবিলের 2টো চেয়ার ঠিক গার্ডেনে যাওয়ার দরজার কাছে কে যেন সরিয়ে রেখেছে। আমি সত্যি খুব ভয় পেয়ে যাই এবং আমার বন্ধু তো গত রাতে বাসায় ছিল না, তাহলে চেয়ারগুলো সরালো কে? ওই দিন আমি জবে ম্যানেজারকে সবকিছু খুলে বলি এবং উনি বলেন যে নতুন একটা বাসা ম্যানেজ করে দিবেন এবং 1 ডিসেম্বর আমি 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে মুভ করি। 27 ফেব্রুয়ারি রাতে একটু তাড়াতাড়ি ঘুমোতে যাই, বৃষ্টি হচ্ছিল বলে। মোবাইলের শব্দে নিজে আবিষ্কার করি সকালবেলা কিচেনে পড়ে আছি, ঠোঁট থেতলে রক্ত মেঝেতে পড়ে আছে। আমি কিচেনে কখন কিভাবে আসলাম কিছুই মনে করতে পারছি না। আমার মোবাইল ফোন বেজে ওঠায় দেখলাম যে জব থেকে বেশ কয়েকবার কল করেছে। আমি বললাম যে আই এম ফিলিং সিক এন্ড আই উইল নট কাম টুডে। শরীর প্রচন্ড ব্যথার কারণে আমি গিয়ে শুয়ে পড়লাম এবং প্রায় সন্ধ্যায় ঘুম থেকে উঠে যা দেখলাম সেটা দেখার জন্য আমি আমার নিজের চোখ বিশ্বাস করতে চাচ্ছিল না। দেখলাম যে ডাইনিং টেবিলের 2টো চেয়ার আমার বেডরুমে ঠিক আমার বেডের পাশে এনে রেখে দিয়েছে কেউ। আমি জানি না আমার সাথে এগুলো কি হচ্ছে। আমি পর্তুগাল সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি এই বিষয়ে পরামর্শ চাইতে, আমার জন্য দোয়া করবেন। এই যে আমি এই ঘটনাটা পড়লাম তার একটা উদ্দেশ্য আছে। আমাদের ভিডিও ফুর্তিতে একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে আমাদের একটা স্টুডিও থেকে আরেকটা স্টুডিও, আমরা হয়তো আগে ঘটনা শেয়ার করেছি, দেখা যায়। তো আমরা ভূত এফএম যে স্টুডিওতে এখন বসে করছি, এই স্টুডিওতে আমরা ভূত এফএম শুরু করি। মাঝখানে আপনারা জানেন যে একবার ঝামেলা হয়েছিল এবং তারপরে আমাদের কিছু ঝামেলার জন্য টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছিল এবং সেই প্রবলেমের কারণে এই স্টুডিওটাই বন্ধ হয়ে যায়। তারপরে আমরা অন্য একটা স্টুডিওতে শিফট করি। এখন আর সেই স্টুডিওর হাই কেন অবস্থা না, এখন সেই স্টুডিও থেকে আমরা শিফট করে আবার এখানে চলে আসছি। বাট ওই স্টুডিওটা তখন ওই স্টুডিও থেকে তখন হচ্ছে আরেকটা সেকেন্ড স্টুডিও ছিল। তো ওই স্টুডিওতে আমরা মাঝে মাঝে দেখতো, আমাদের এখান থেকে এই স্টুডিওতে যারা কাজ করতেন, এই স্টুডিও থেকে ওই স্টুডিওতে দেখতেন যে চেয়ারটা একা একা দুলছে, কোনো আর্জে ভেতরে নেই, কেউই নেই, বাট চেয়ারটা দুলছে। দেখে মনে হতো যে কেউ একজন হয়তো ওই চেয়ারে বসে আছেন এবং শো করছেন এবং চেয়ারটা একা একা দুলছে, যেটা কোনোভাবেই সম্ভব না, বাট এইটা ঘটতো। ঠিক একইভাবে উনি বলছেন যে 2টো চেয়ার তার কাছে চলে আসতো। এই 2টো চেয়ারে কারা বসেন, এই 2টো চেয়ারে কেউ কি বসেন এসে তাকে অবজার্ভ করার জন্য, নাকি এই 2টো চেয়ার তিনিই জেনে নিয়ে আসেন, কি জানে। বাট কিছু একটা ঝামেলা আমি এই সমস্যাটা যেহেতু এখানে দেখতে পেয়েছিলাম, সুতরাং আমার কাছে মনে হচ্ছিল যে এই সমস্যাটাও কাছাকাছি কোনো সমস্যা হতে পারে। আপনাদের তো পোস্ট দেয়াই আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা জানাতে পারেন আপনাদের। বাট এটা নিশ্চয়ই একটা অবশ্যই বড় প্রশ্ন যে কেন এরকম হয়। যাই হোক, আমরা আবারও ঘটনায় ফিরে যাই আমাদের রিদওয়ান ভাইয়ের কাছে, এবং আপনি সেকেন্ড যে স্টোরিটা শোনাবেন সেটা কোথাকার একটু যদি আমাদের বলতেন। খুবই রাসেল ভাই সেকেন্ড স্টোরিটা হচ্ছে খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট। এটা হচ্ছে আপনার গত মাসের 23 তারিখে আমরা আমাদের অফিসের কলিগ আমরা 7 জন মিলে 2টা গাড়ি করে আমরা নীলফামারীতে যাই, আমার এক কলিগের দেশের বাড়িতে। আচ্ছা। সো 24 তারিখ শুক্রবার আমরা ওখান নীলফামারী থেকে আমরা তেতুলিয়া ওখানে জাস্ট ঘুরে আমরা অ্যারাউন্ড রাত্রে, খুব বেশি রাত না, গ্রাম দেশ তখন, এখনো কিন্তু নীলফামারীতে আপনার রাত হলে বেশ ঠান্ডা থাকে আর কি। তো আমরা ফেরত আসার সময় নীলফামারীতে, যখন আমরা নীলফামারী গ্রামটার নাম হচ্ছে আপনার কিশোরগঞ্জ, ওখানে তো ওখানে আপনার গ্রামের রোডগুলো তো আপনার নিশ্চয়ই করেছেন, নোটিস করেছেন যে রোডগুলো খুব ন্যারো থাকে আর কি। সো আমি গাড়িতে ছিলাম, আমার সাথে আমার 3 জন কলিগ ছিল, ড্রাইভ করছিলাম আমরা 4 জন মোট। সো আমরা গ্রামের যখন আমরা ব্যাক করছিলাম তখন রাত্রে 8:30 পৌনে 9টার মতন বাজে। সো দেখলাম যখন একটা স্টিলের একটা ব্রিজ, তো গ্রাম দেশে যেটা হয় যে খেতে যখন আপনার পানি টানি যায়, ওই ছোট ছোট থাকে, ব্রিজ থাকে। সো ব্রিজ থেকে যখন নামলাম আমরা, নেমে আমি আমার পিছনে যে আমার অফিসের একজন গিয়েছিল
ইয়ে ছিল আপনার কলিগ ছিল, আমরা দুজন নোটিস করলাম যে ঢালুতে আপনার যে মানে ক্ষেত তো আছে, ক্ষেতের পাশে আর কি শ্মশান ঘাট বলবো না, বাট ওটা কোনো একটা মানে একটা এরিয়া স্পেসিফিক্যালি ওখানে হিন্দুরা মনে হয় ওরা যখন কেউ ইয়ে করে যায় কি মারা যায় তখন ওরা পুরায় আর কি, চিতা ইয়ে বলে। সো আমি গাড়িটা একদম স্টপ করলাম, স্টপ করে আমার যে পিছনে একজন ইয়ে ছিল কলিগ, ওর নাম হচ্ছে মহিউদ্দিন। তো ও আপনার ওর ক্যামেরাটা দিয়ে ওকে আমরা প্রথম দেখলাম যে যখন পুরাচ্ছিল, তো পুরানোটা অনেক আগের থেকে আগুন ধরেছিল, কয়েকজন লোক ছিল, মেবি ওদের ফ্যামিলি মেম্বার বা কেউ হবে। তো দেখলাম যে এক পর্যায়ে যে ডেড বডিটাকে আপনাকে বার্ন করতেছিল, ওইটা মানে কেমন জানি বেন্ড হয়ে মানে ইয়ে করলো আর কি, উঠলো। তো ওইটা আমাদের কাছে একটু মানে সামথিং ভেরি আনইউজুয়াল লাগলো, কারণ আমরা আসলে জিনিসটা ব্যাপারটা আমরা কোন সময় নিজের চোখে দেখিও নাই, আমরা কোন সময় এটাতে ইউজ টু নাই। আচ্ছা, তো আমার অন্য কলিগরা বললো যে হ্যাঁ, হিন্দুরা যখন এরকম ডেড বডি যখন পুরায় তখন এক পর্যায়ে মানে আপনার যখন ফ্লেশ এন্ড বোনস গুলো যখন বার্ন হয়ে যায় তখন ডেড বডিটা অটোমেটিক্যালি আপনার বেন্ড হয় আর কি। তো এই জিনিসটা জাস্ট রেকর্ডে রাখার জন্য আমার কলিগ সাথে সাথে সে তার সেলফোনটা বের করে হি টুক ফিউ স্ন্যাপস, কয়েকটা পিকচার নেয়। সো পিকচার নেওয়ার পরে তারপর আমরা আমাদের মতন অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের কলিগের বাসায় চলে আসি। রাত্রেবেলা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ইয়ে করলাম, খাওয়া দাওয়া করলাম। তো ওখানে আমার যে যার বাসা কি ওনার চাচারা ছিল, ওনাদেরকে বললাম যে আমরা আসলে এরকম ইয়ে দেখলাম চিতা। তো মোবাইল ফোনটা যখন বের করলাম আমার কলিগের, খুবই আমরা অবাক হলাম। তখন আমরা যে সকাল থেকে যে ঘুরে আসলাম, এত পিকচার নিলাম আমরা, সব পিকচার আছে, কিন্তু এইটার যে আসার সময় যে আমরা যে জিনিসটার পিকচারটা নিলাম, যে ডেড বডিটা আপনার ইয়ে হয়ে গেল আপনার মানে বার্ন হয়ে যখন উঠে গেল, সো এই পিকচার গুলা আপনার টোটালি ব্ল্যাঙ্ক আসছে। মানে 4-5টা পিকচার না হয়েছে, পিকচার গুলো ওয়াজ দেয়ার, কিন্তু পিকচারটা পুরো ব্ল্যাক কালারের। আচ্ছা, হ্যাঁ, মানে তখন তো ঠিক ছিল। হ্যাঁ, যখন আমার কলিগ পিকচার নেয়, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন স্যামসাং এ পিকচার যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ওই পিকচারটা ছোট একটা থাম্বনেল হয়ে ডান দিকে একটা কর্নারে থাকে। তো সে কিন্তু নোটিস করছে যে পিকচারগুলো সেভ হচ্ছে, কিন্তু আমরা যখন বাসায় এসে যখন ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমরা তখন দেখলাম, তখন দেখলাম যে 4-5টা পিকচার আছে ঠিকই, কিন্তু আপনার ফুল ব্ল্যাঙ্ক ইমেজ। আচ্ছা, হ্যাঁ, এটা জাস্ট একদম খুব রিসেন্ট ঘটনা। এটা আমাদের আসলে কোনো মানে এক্সপ্লেনেশন হওয়ার কোনো কারণ নাই আসলে, খুব অদ্ভুত ব্যাপার। কিন্তু এটা আসলে খুব অদ্ভুত ব্যাপার। মানে এটা আমরা কোনো মানে ওইটার আগে পরে সব পিকচার আছে, ওই পিকচার গুলো আছে, কিন্তু ওগুলো পুরো ব্ল্যাঙ্ক। ওকে, থ্যাংক ইউ। আমার যে ঘটনাটি আচ্ছা, সবাই মানে ঢাকার বাইরে টাঙ্গাইল, কুমিল্লা, তারপরে গোপালগঞ্জ, ও মাই গড, জি বলেন। যে আমার যে ঘটনাটি সেটি 80 দশকের দিকের ঘটনা। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িগুলো থেকে শুনেছি, জি, আমরা ওনাকে জেঠি বলে রাখতাম। তো জেঠি সেই ঘটনাটি আমাদেরকে বলে। ঘটনাটি ছিল ওনার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওনার একটা বাচ্চা হয়, বাচ্চার 1 বছরের পর নতুন বাড়ি করে। নতুন বাড়ির পাশে উনি যে কিচেন রুম ছিল, রান্নাঘর, ওই রান্নাঘরের পাশে একটা বিশাল আম গাছ ছিল। তো তিনি একদিন মাগরিবের ওয়াক্তে ঘরের কাজ শেষ করে ওই জানলার পাশে বসে ভাত খাচ্ছিলেন। তিনি যখন ভাত খাচ্ছিলেন তখন তিনি একটা জিনিস অনুভব করতে পারলেন যে কেউ একজন ওই আম গাছ থেকে তাকে লক্ষ্য করছে, কিন্তু সেটা তিনি ইগনোর করে তিনি ভাত খাওয়া চালিয়ে যান। তো যাক, ওই দিন ওর মতো আর কিছু হয়নি। কিন্তু রাতের বেলায় ওনার প্রবলেম শুরু হয়। সেটা হলো ওনার রাতের বেলা পাখির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইর হয়। বাইর হওয়ার পর উনি একটা জিনিস চিন্তা করলেন যে ওনাকে কেউ মনে হচ্ছে অনুসরণ করছে। সেটা তিনি কিছু মনে করলেন না, তিনি আবার তার কাজ শেষ করে রুমে চলে আসেন। রুমে চলে আসার পরে তিনি আবার ফিল করলেন যে কেউ একজন তার সাথে তার রুমে প্রবেশ করে। তো তিনি আর কিছু মনে করেন নাই, তিনি শুয়ে পড়েন। পরদিন রাত্র একই ঘটনা। তিনি পরদিন রাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখতে পান যে একটা ছায়ার মতো, মানুষের মতো একটা ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, তিনি যখন এই ছায়াটাকে দেখছেন, তিনি তার শরীরে কোনো শক্তি দিয়ে শরীর নাড়াতে পারছেন না। তিনি একটা জিনিস ফিল করছেন যে ছায়াটা তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে তার শরীরে যেন কেউ স্পর্শ করে যাচ্ছে। তারপর তিনি অনেক সূরা কালাম পড়ার চেষ্টা করেন, কিন্তু তার মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। এমন সময় ফজর আজান দেয় এবং তার শরীরটা ভার যে জিনিসটা, ওই জিনিসটা কমে যায় এবং তিনি সামনে থেকে ওই ছায়ামূর্তিটা সরে যায় এবং তিনি নড়াচড়া করতে পারেন। এই ঘটনাটা উনি সকালে ওনার স্বামীকে জানলে ওনার স্বামী এটা তত একটা পাত্তা দেয়নি। একদিন
উনি পুকুরে গোসল করতে চান। গোসল করতে গেলে উনি যখন গোসল করার জন্য নামেন, উনি পানিতে নামার পর ওনার পায়ে কিছু একটা আলতোভাবে স্পর্শ করা যায়। আচ্ছা। উনি গোসল করে যখন উপর থেকে উপরে ওঠেন, হুম। তো উনি দেখেন যে পায়ের মধ্যে 3টা আঁচল। আচ্ছা। তিনি চিন্তা করলেন যে হয়তো পুকুরের মধ্যে নালিটিকে মাছ আছে, ওর কাটার হয়তো এরকম দাগ হবে। কিন্তু রাসেল ভাই নালিটিকে মাছের কোনো একসাথে 3টা দাগ কখনো পড়ে না। আচ্ছা। তো তিনি আর কিছু মনে করলেন না, তিনি উপরে চলে আসলেন। ওই দিনের মধ্যে সব শেষ। তারপর একদিন দেখলেন যে একদিন দুপুরে উনি ভাত খাচ্ছেন ওনার বাচ্চাটাকে শোয়ে। তো উনি ভাত খেয়ে এসে দেখলেন যে ওনার বাচ্চাটা নড়াচড়া করছে না, বা একটা মানুষ বাচ্চা ঘুমালে শ্বাস প্রশ্বাস ফেললে যে বুক ওঠানামা করে ওটা করছে না। উনি ওনার বাচ্চাটাকে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন যে না, বাচ্চারা মনে হচ্ছে ডেড হয়ে গেছে। উনি তাড়াতাড়ি করলেন কি ওনার বাড়ির পাশে একজন কবিরাজ ছিলেন, মানে গ্রামের কবিরাজ, এলাকার কবিরাজ, ওনার কাছে নিয়ে গেলেন। উনি ঝাড়ফুঁক করলেন, করে একটা পানির মধ্যে সুরাফুরে ফু দিয়ে পানিটা বাচ্চাটাকে দিতেই বাচ্চাটা চিৎকার করে ওঠে, মানে কান্নাকাটি করে ওঠে। তারপর ওই কবিরাজ একটা তাবিজ ওই বাচ্চাকে দিয়ে দিল, এবং কবিরাজ বলল যে আসলে আপনার বাচ্চার উপর একটা খারাপ বাতাস লেগেছিল, যার কারণে কিছুক্ষণের জন্য সে স্তব্ধ হয়ে যায়। আচ্ছা। তারপর উনি বাসায় এসে আবার জ্যাঠাকে বললেন, জ্যাঠা ওটা বিশ্বাস করল না। একদিন ওনার সম্ভবত পরের দিনই ওনার মামাতো ভাই আসে, ওনার মামাতো ভাই একজন কবিরাজ। তো ওনার মামাতো ভাইয়ের কাছে উনি সব ঘটনা বললে, তো ওনার মামাতো ভাই বলে আচ্ছা ঠিক আছে, আপনি যেদিন ভাত খেয়েছিলেন, যে জায়গাটায় বসে ভাত খেয়েছে ওটা আমি দেখতে চাই। তো উনি গেলেন, গিয়ে দেখলেন ওই জানলা দিয়ে ওনার মামাতো ভাই যখন গাছের দিকে আর চোখে তাকালাম, জানলা দিয়ে তাকালাম, তাকে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ঘটনাটা কি। আপনি একটা কাজ করবেন, কালকে সকালে গোসল করে আপনি এই জায়গাটার মধ্যে আমি সার্কেল করব, এবং এখানে এসে বসবেন, এবং আমি কালকে একটা ট্রিটমেন্ট শুরু করবো আপনার। তো যে কথা সেই কাজ। উনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওনার স্বামীও ছিল। ঘুম থেকে উঠে রাসেল ভাই এখানে আবার উনি বলে দিয়েছেন গোসল করে যাওয়ার সময় যে আপনি যখন এক ডুব দিয়ে আসার জন্য বলা হয়েছে, যেখানে উনি গোসল করার সময় আঁচড়টা পেয়েছিলেন, ওনাকে বলা হয়েছিল যে আপনি এক ডুব দিয়ে চলে আসবেন। যদি আপনাকে পেছন থেকে কেউ ডাকে, মনে করুন আপনার স্বামী ডাকলো বা আপনার বাচ্চার মতো কান্নার আওয়াজ শুনলেন, আপনি পেছনে ফিরে তাকাতে পারবেন না। তো যেটি গেলেন, গিয়ে উনি ডুব দিয়ে আসার সময় উনি ওনার দেখলেন যে ওনাকে কেউ নাম ধরে ডাকছে, ওনার বাচ্চার মতো কেউ কান্নাকাটি করছে, উনি আর ফিরে তাকালেন না পেছনে। তো উনি আসলেন, উনি এসে দেখলেন যে যেখানে বসে তিনি ভাত খেয়েছেন ওই জায়গাটার মধ্যে তার মামাতো একটা বড় সার্কেল করে, তিনি এমন পাশে একটা ছোট সার্কেল করে। তো যেটি মামাতো ভাই যেটিকে বলে যে আপনি বড় সার্কেলটার মধ্যে আমাকে পিছন করে বসবেন, পিঠ করে বসবেন, আর আমি আপনাকে একটা হাতে আয়না দিলাম, ওই আয়নার মধ্যে কি কি দেখা যায় ওইটা আপনি আমাকে বলবেন। তারপর যেটি ওই বড় সার্কেলে উনাকে পিট করে বসলো, উনি ওই সার্কেলটার মধ্যে, এবং ছোট যে সার্কেলটা ওটার মধ্যে ওনার মামাতো ভাই একটা হাতে জালি বেত নিয়ে বসলো। তারপরে উনি দোয়া পড়া শুরু করলেন। এক পর্যায়ে যেটি বলছি যে এখন আমি আয়নাতে একটা পাখি দেখছি, এখন একটা গরু দেখছি, এখন একটা ছাগল দেখছি। এভাবে বলার পর কিছুক্ষণ পর উনি বললেন যে ভাইয়া আমি এখন একটা মানুষের অবয়ব দেখছি, ছায়া দেখছি বা ছবি দেখছি, যেটা মানুষের মতো খুবই বিশ্রী চেহারা। উনি ভয় পেয়ে যায়। এটা বলার সাথে সাথে ওনার যে মামাতো ভাই যে ছোট সার্কেলটা করে রেখেছে ওটার মধ্যে সুরা পড়ছে, সজোরে আঘাত করছে, ওই জালিবিতে সজোরে আঘাত করছে। আর উনি এদিক দিয়ে বলছেন যে ভাইয়া আমি যে লোকটাকে দেখতে পাচ্ছি তার বাম চোখটা আস্তে আস্তে এটা স্ক্র্যাচ পড়ছে, এবং আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে। তো হচ্ছে তো উনি এইভাবে বলছেন, হঠাৎ করে তিনি বললেন যে ভাইয়া এখন ওই লোকটা চলে গেছে। এই কথাটা বলার সাথে সাথে ওনার মামাতো ভাই আঘাত করে বন্ধ করে দেয়, এমন বলে যে আপনি সার্কেল থেকে বেরিয়ে আসেন। তখন উনি কাপড় চোপড় পরে আসে, ওই যে ভেজা কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরে আসে। আসার পরে জ্যাঠা এবং জেঠি উভয় ওনাকে জিজ্ঞাসা করে আসলে ঘটনাটা কি। বললো যে আসলে ঘটনা হচ্ছে আপনি নতুন আপনার যেহেতু একটা বাচ্চা হয়েছে, আপনি দেখতেও সুন্দর, এবং যখন মাগরিবের রক্তে আপনি এখানে বসে ভাত খাচ্ছিলেন ওই গাছটার মধ্যে একটা খারাপ জিন ছিল যে আপনাকে কুনজর দেয় এবং আপনার সাথে সেই খারাপ কিছু করার চেষ্টা করে। কিন্তু যেহেতু আপনি নামাজ রোজা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই জন্য সে আপনার পাশে আসতে পারে না, বাট সে আপনার একটা ভালো ক্ষতি করার চেষ্টা করছিল, যার কারণে সে আপনার পেছনে লাগে। এবং আজকে যখন আমি আপনাকে যখন আয়নাটা দিই, যেমন যখন আপনি একের পর এক বলছেন, তখন সে আপনাকে কনভিন্স করার চেষ্টা করে যে আপনাকে সে ভুলানোর চেষ্টা করে যে আপনি যাতে তার চেহারাটা না বলেন। আপনি যদি সাথে সাথে কোনো একটা কিছু পড়তেন এবং আমি যদি আঘাত করতাম, তাহলে ওই আঘাতটা তার গায়ে না পড়ে অন্য একটা কিছুর উপর পড়তো, এবং সে আপনাকে ছাড়তো না। আজকে যেহেতু আঘাত করার পর সে চলে গেছে, তার মানে আপনার কাছ থেকে সে টোটালি বিদায় নিয়েছে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS-ও যাব এবং বেশ কিছু আমরা কমেন্টও পড়বো। তার আগে একটু বলি যে 2009-এ আমি একবার এই আমার প্রথম আমি আমার আগ্রহ জন্মায় বা আমি নিজে কিনে ফেলি শখ করেই ট্যারো কার্ড আর কি। আমাদের অনেকেই আছেন
যারা এই কার্ডটির নাম ঠিক মতো উচ্চারণ করতে পারেন কিনা সন্দেহ আছে, বাট এটা নিয়ে অনেক আগ্রহ এবং অনেক ধরনের অনেক কিছু। রাশিফল, এটা নিয়ে অনেকের অনেক আগ্রহ, অনেক প্রশ্ন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো এগুলো কম বুঝি, আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে এরকম যে পৃথিবীতে রহস্যময় অনেক কিছু আছে সত্যি, বাট একটা জিনিস কি জানেন, যে এই সমস্ত বিষয় হরোস্কোপ, আমি এই জিনিসটা খুব সহজ করে বলি আর কি, আমি এটা বিশ্বাস করি আর কি। চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাবো আমরা। লিসেনার্স, আমি সৌরভ বণিক, ময়মনসিংহ থেকে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ময়মনসিংহ থেকে এত দূর পর্যন্ত এসছেন, এন্ড অনেক খুশি। আমরা ঘটনায় যাই। জি অবশ্যই। শুরুতেই মাসুদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসা সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে ঘটনাটা বলবো, এটা 2015 সালের জানুয়ারি ফার্স্ট উইকের দিকে ঘটনা। জি, আমার জীবনে লোমহর্ষক একটি ঘটনা বলা চলে। ফার্স্ট টাইম আমি তখন রাত্র প্রায় 10:30 বাজে আমি মোটরসাইকেল নিয়ে হালুয়াঘাটের দিকে জার্নি করতে গেছিলাম বিজনেস কাজে। তখন থেকে ফেরার পথে ফুলপুর যখন আমি আসি, ফুলপুর নামক উপজেলা, সেখানে যখন আমি আসি তখন শীতের রাত ছিল, জানুয়ারি ফার্স্ট উইক, তখন শীতের রাত ছিল। ফুলপুর থেকে তারাকান্দা উপজেলায় আসতে মাঝখানে 3 কিলোমিটার একটি হাওড় নামক একটা জায়গা আছে, যেটার নাম কাটনি। এটা অনেকে কাটনি হাওড় বলেই পরিচিত। জি, কাটনি হাওড় নামে অনেকে চেনে। তো এই জায়গাটায় আসলে কোনো প্যারানরমাল ঘটনা পর্যন্ত ঘটেনি, কিন্তু ডাকাতির ভয় অনেক আগে থেকেই ছিল, উল্লেখযোগ্য এই জায়গাটা। আমি ফুলপুর থেকে যখন রওনা হই তখন বাজে ঠিক 9:30। ডাকনি পার হওয়ার পরে এবং তারাকান্দা মাঝামাঝি ওই হাওড় যে জায়গাটা, দুই পাশে ধুধু মাঠ, ওইখানে কিন্তু কোনো বাড়িঘর নেই, কোনো বাড়িঘর নেই। প্রায় 3 কিলোমিটার রাস্তায় কোনো বাড়িঘর নেই, জনবহুল নেই বলে চলে। আমি যখন রানিং করছি তো ওই রোডে কিন্তু স্পিড ব্রেকার অনেক, আর মোটরসাইকেল পিছনে বসছিলাম, তো আমাকে খেয়াল করতে হচ্ছে স্পিড ব্রেকার গুলো। আর মোটরসাইকেল গতি ছিল প্রায় 50 থেকে 60 কিলোমিটার। তো হঠাৎ করে চট করে স্পিড ব্রেকার ক্রস করতে গেলে কিন্তু প্রবলেম। আমি দূর থেকে বসে কিন্তু আমি দূরে স্পিড ব্রেকার গুলো কিন্তু লক্ষ্য করছিলাম, আর চালককে আমি সতর্ক করছিলাম যে স্পিড ব্রেকার ব্যাপারে। তো মোটামুটি 100 গজ পর্যন্ত আমার দৃষ্টি ছিল, আমার এখন মনে আছে চোখে ভাসে যেটা। আমি যেটা দেখলাম, রাস্তার ডান দিকে, মানে রং সাইডে, ঠিক হাতের ডানে রাস্তার কাঁচা মাটির শেষ প্রান্তে ক্ষেতের দিকে মুখ করে বসে আছে একজন মানুষের মতো, মানুষ বলা চলে, ওরকম একটা কিছু, সাদা কাপড়ের ঘোমটা দেওয়া। আমি জাস্ট ফলো করতেছি দূর থেকে। তো হঠাৎ করে আমি দেখলাম যে কোনো মুভিং নেই, জাস্ট মাঠের দিকে মুভ করে বসে আছে। আমি রানিং এ আছি। এখন আমি ক্রস করে গেলাম ওকে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এত রাতের বেলায় একটা মানুষ কিভাবে বসে থাকবে, কিভাবে? সেই যদি মানুষ হতো শীতের রাতে রাত্রি 10:30টার দিকে এখানে কেন বসে থাকবে? আড্ডা দেওয়ার জন্য? দিস ইজ ইম্পসিবল। আর 3 কিলোমিটার রাস্তা, টোটাল জায়গাটা কিন্তু কোনো বাড়িঘর নেই। আর সে যদি কোনো ডাকাত দলের সদস্য হতো, মানুষ যদি হতো, তাহলে সে যে সাদা কাপড়টা পরেছে সেটাতে অবশ্যই তার শরীরের কোনো না কোনো অংশ কিন্তু দেখা যেত। সাদা চাদর কিংবা কাপড় দিয়ে কিন্তু পুরো শরীর ঢাকা থাকা অসম্ভব। কেন? এই জন্য অসম্ভব, কারণ আপনি একটা সাদা চাদর যদি পরেন, আপনার পা তো দেখা যাবে, পায়ের জুতা তো দেখা যাবে। সেটা একটু হয়তো লম্বা চাদরে হতে পারে, সবাই এক ধরনের চাদর যে পরবে তার তো করে মানে নাই। তাই বলে আপনার পা তো টোটালটি আপনার ঢাকা, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু সাদা ঘোমটা দেওয়ার মতো বসে আছে, মাঠের দিকে মুখ করে গেল। তা আমি রাতে বাসায় ফিরলাম, ফেরার পরে ব্যাপারটা আমি বাসায় জানালাম, এবং পরের দিন ওই এলাকার লোকজনদেরকে জানালাম ঘটনাটা, যে আমার সাথে এই ঘটনা ঘটছে। তারা বললো যে না, এটা তো হওয়ার কথা না, হয়তো আপনি ভুল দেখেছেন। তো তার ঠিক 1 বছর পরই ওখানে ঠিক ওই জায়গায় আমারই এক পরিচিত, রাত তখন বাজে রাত্র 8টা, সে ময়মনসিংহ থেকে মোটরসাইকেল নিয়ে ফিরছিল। ওই জায়গাতেই সে এই রকম একটা ঘটনার সম্মুখীন হয়েছে। সেটা হচ্ছে যে তার
মোটরসাইকেল আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছিল। সে যতই গাড়ির গতি বাড়াতে চাচ্ছে, বাড়াতে পারছে না। সে ফিল করতেছে যে কেউ তার গাড়িটা পেছন থেকে টেনে ধরছে, আর সে ব্যালেন্স রাখতে পারছে না। আমাকে যেটা বললো যে তার ব্যালেন্সটা আস্তে আস্তে বামে টানছে। আমি কিন্তু ময়মনসিং ছিলাম রাস্তার বামে, আর সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ছিল আমার ডানে। রাস্তাটা একটু খেয়াল করবেন, আমার ডানে ছিল, আর সে যখন ফেরে রং সাইড মানে তার বামে। ব্যাপারটা কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে একই দিকে, ইয়েস, একই দিকে। তো এটা সে কিন্তু তখন কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যালেন্স না রাখতে পারে, মোটরসাইকেল কিন্তু পড়ে যায়। এবং এটা মোটামুটি ওই এলাকার সবাই জানে, এই দুইটা ঘটনার ব্যাপারটা অনেকেই জানে যে এরকম এখানে সমস্যা হয়েছে। আর এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি পরে কিছু দূরপাল্লার গাড়ি ড্রাইভারদের সাথে কথা বলছি যে এই এলাকায় দিয়ে যখন তারা রাত্রেবেলায় ক্রস করে, শীতের রাত হোক আর গরমের রাতই হোক, রাস্তা 2-3টা অনেক সময় দেখে এবং অ্যাক্সিডেন্ট হয় বেশি ওই এলাকায়। দেখা গেছে ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। তখন কেন খাদে পড়ছে? যে এখানে রাস্তা দেখছে, তা রাস্তা দেখছে, ওখানে ওদিকে ড্রাইভ করতে গেলেই গাড়িটা উল্টে খাদে পড়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেম গুলো এখানে বেশি হয় আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিছু আমাদের ফেসবুকের পেজ যাব, আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেখানে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইম খান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন এমডি হৃদয় খান। এছাড়াও আমাদেরকে সিকান্দার শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন তাহমিনা বিনতে সাবা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নৌমি ইসলাম মৌ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত আজিম, শ্রাবন্তী আমাদের সঙ্গে আছেন, আরবিন জীবন আমাদের সঙ্গে আছেন, তন্ময় আছেন আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আহমেদ সুমন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি আলাউদ্দিন আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আলী ইমাম, আফসানা মিমি আমাদের সঙ্গে আছেন, এবং তিনি ওমান থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন অ্যাপ দিয়ে ফুল ভলিউমে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। জুবায়ের আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল। এছাড়াও আহমেদ সুমন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ ইয়ামিন, এবং আমাদের সঙ্গে আছেন। আপনারা অবশ্যই আমাদের গেস্টরা যারা আসেন, তারাও কিন্তু আপনারা যে পেজে তাদের ছবি দেই, সেই পেজে তারাও খোঁজেন যে কার ঘটনা কেমন লাগলো। তো আপনারা অবশ্যই সেখানে লিখবেন, তাহলে আমাদের যারা গেস্ট এখানে কষ্ট করে ঘটনা বলতে আসেন, একটু আগে যেমন উনি এসছেন ময়মনসিং থেকে, কেউ ঢাকার বাইরে থেকে অনেক কষ্ট করে আসেন। সুতরাং আপনারা যদি লেখেন যে কেমন হয়েছে, তিনি অন্তত বুঝতে পারবেন যে তার আশাটা সার্থক হয়েছে, বা তিনি উৎসাহিত হবেন বা আনন্দিত হবেন যে আপনি শুনেছেন। অ্যাটলিস্ট ভালো হোক মন্দ হোক যেমন হোক, আপনারা প্লিজ জানিয়ে দেবেন। রাশেদ আহমেদ আমাদের সাথে আছেন এবং আমাদেরকে লিখেছেন তিনি। এছাড়া আমাদেরকে লিখেছেন লিমন খান সাদিক, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন ফুল ভলিউম দিয়ে। এছাড়া আমাদেরকে রাজু হাওলাদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রাব্বি। এছাড়া আমাদের সঙ্গে সজল আছেন, আমাদের সঙ্গে আছেন আশিক সৈকত। এছাড়াও নাইম ইসলাম আমাদের সঙ্গে আছেন, নিয়ব জামিল আমাদের সঙ্গে আছেন, সোহেল রানা আমাদের সঙ্গে আছেন, আহমেদ সুমন আমাদের সঙ্গে আছেন, ফুর্তি রাব্বি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকেই। আপনি থাকতে চান, চলে আসতে পারেন কিন্তু এই পেজ যে কোনো মুহূর্তে। আমাদের পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.furti। এছাড়া আমাদেরকে এখানে SMS করছেন মাহবুব সিলেট থেকে, খুব ভালো লাগছে। এমডি হাবিব, সবুজ পলাশ লিখেছেন কাদিরগঞ্জ রাজশাহী থেকে। রবিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সেলিম মির্জা। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফাহিম আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সোহাগ, সামি আক্তার, রফিক আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে। এছাড়াও শরীয়তুল্লাহ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিহাম চাঁদপুর থেকে। এছাড়াও ইমরান হোসেন আমাদের সঙ্গে আছেন, স্পর্শ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এমডি নাইম। আমরা প্রথম ব্রেকটা অনেক দেরি করে নিয়েছিলাম, সুতরাং এখন আরেকটা ব্রেক নিতে হবে এবং এরপরে আমরা আরেকটা ঘটনায় যাব। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং রাগ করবেন না, কারণ প্রথম ব্রেকটা আমরা অনেক দেরি করে নিয়েছিলাম। সো এটা ব্রেক একটা ঘটনা পরে নিতে হচ্ছে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Graminphone.
ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। এন্ড থ্যাংক ইউ গ্রামীণ ফোন। আমরা অনেকটা পথ হেঁটেছি আপনাদের সঙ্গে এবং যেতে চাই আরো বহুদূর, এবং আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। এবং এই গ্রামীণ ফোন সঙ্গে আছেন বলেই আমরা কিন্তু প্রতি সপ্তাহে আপনাদের কাছে দারুণভাবে ফিরে আসতে পারছি এবং আপনাদের প্রতিটা রাত, প্রতি শুক্রবারের রাত এরকম ভয়ঙ্কর করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ once again। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এন্ড তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার, আমি ফারুক আহমেদ রিয়াল। আমি এসেছি ধানমন্ডি থেকে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এলাকার ঘটনা, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তবে রাসেল ভাই, আমি ছোটবেলা থেকে একটা প্রবলেম ছিল যে আমি যখন ঘুমাতাম রাতে, তখন হঠাৎ করে মাঝরাতে দেখতাম আমার সাথে কে পাশে জানি কে ঘুমিয়ে আছে। তখন আমি ভয় পেয়ে চিৎকার দিতাম আর কি। তো এইটার পরে এরকম চলতে থাকে। তখন এইটা কেউ বেশি খামখেয়ালিপানা মনে করে। পরবর্তীতে আমি একদিন আমার গ্রামের বাড়িতে যাই। তখন গ্রামের বাড়ি থেকে আমি আমাদের বাসায় আর কি ত্রিশালে আসি। তো ত্রিশালে আসার পর আমার 3টা ফ্রেন্ডের সাথে দেখা হয়। তার নাম হচ্ছে আলামিন, তিতাস আর হচ্ছে বাপ্পি। ওরা বলে চল একটু ঘুরে আসি। কোথায় যাবি? তো আমাদের ওই থানার অপোজিটে ঠিক একটা ভূমি অফিস আছে। ভূমি অফিসের পাশে একটা ডাক বাংলো আর কি ত্রিশালে। তো ওটার পাশে একটা বড় তেঁতুল গাছ, অনেক পুরনো। ওইটা একদম সুতিয়া নদীর পাশেই। আর অপোজিটে হচ্ছে একটা শ্মশান ঘাট। জায়গাটা খুব হন্টেড। ওইখানে দিনের বেলাও খুব একদম নিরিবিলি। তো যেটা হচ্ছে রাসেল ভাই, ওইখানে আমরা যাওয়ার পর ওরা আমার বললো যে চল তেঁতুল পাড়ি। না, এখন তো মাগরিবের আজান দিবে। এই অবস্থায় যদি এখন উঠি তাহলে ভয় লাগতেছে। তো তখন হইল গিয়ে রাসেল ভাই যে আমার ওরা বললো যে তুই উঠ। তো আমি গাছের মধ্যে যখন উঠি তখন নিচে তাকাই দেখি ওরা কেউ নেই। তাই আমি বলছি মজা করতেছি সবাই, কই গেলি? ওরা বলে যে দেখি কেউ নেই। তখন যেটা হলো রাসেল ভাই, আমি উপরের দিকে তাকিয়ে যা দেখলাম সেটা হচ্ছে ভাই এমন এক কুৎসিত এক মহিলা, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সে আমার দিকে তাকিয়ে তখন একটা এমন ভয়ঙ্কর হাসি দিল। তখন আমি সাথে সাথে ওইটা দেখেই আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমি কিছুক্ষণ পরে আমি দেখি আমি বাসায়। তখন অনেক মানুষ চলে আসে। তখন আব্বাকে ফোন দেওয়া হলো। তখন এগুলা কেউ বিশ্বাস করে নাই। তখন যেমন শয়তানি করিস তুই। তারপরে যেটা হলো যে একজন কবিরাজকে ডাকা হলো হুজুর। তো হুজুর একটা গোসল টোসল করারে তারপর আমি ওই দিন ঘুমিয়ে পড়ি। পরের দিন একদম সকালবেলা আমি ঠিক ঘুমাই হচ্ছে আব্বা আম্মার মাঝখানে, তারা 2জন পাশে ঘুমাই। আমাদের বাসার গেটও তখন তালা মারা ছিল। তো তখন একদম সকালবেলা ফজর আজানের পরে রাসেল ভাই যেটা হলো যে আমি তখন কিছুই জানি না। কিছুক্ষণ পরে আমাকে খুঁজে পাই না। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের মধ্যে, ওই গাছটা আমাদের এলাকায় সবাই চিনে, গাছটা শয়তান গাছ বলে ওইদিকে, আমাদের বাসার পাশেই। তো ওইখানে একদম ফজর আজানের সময় আমি এমন একটা গাছের একদম ঠিক একদম কি বলো এটা যে খুব একটা ছোট এর মধ্যে আর কি একদম দাঁড়িয়েছিলাম, যেটা বিশ্বাসযোগ্য না। তো তখন সবাই ওখানে চলে যায়। তখন আব্বা আমারে ডাকা হয়। তখন ওরা অনেক কষ্ট করে ওদেরকে বলা হয় যে তোমাকে এখান থেকে ফেলে দেওয়া হবে এরকম। তারপর রাসেল ভাই এখান থেকে আমাকে নিয়ে আসা হয়। কিন্তু এইভাবে দিন চলে যায় আর কি ওই দিন। তারপর আমি সন্ধ্যার সময় যেটা দেখি রাসেল ভাই, যে আমি যে ওই তেঁতুল গাছের যে মহিলাটাকে দেখছিলাম, সন্ধ্যার সময় আমার আশেপাশে যারা ছিল আমি ঠিক সবাইকে যেমন ওদের ওই মহিলাটার মধ্যে দেখতে পাই, এবং সবাই আমার দিকে তাকে এমন ভাবে হাসতেছে যে আমি ভয়ে শুধু চিৎকার করি আর আমি ছটফট করতে থাকি সারাদিন। তো এইভাবে রাসেল ভাই প্রায় অনেকদিন এই কাহিনীটা চলে। তারপর রাসেল ভাই অনেক কবিরাজ, তারপর হচ্ছে আপনার অনেক ভালো হুজুর দেখানো হয়। তারপরে এইভাবে আরো ছোট ছোট অনেক কাহিনী প্রায় 3 মাস ধরে চলতে থাকে। তখন যেটা হয়েছে রাসেল ভাই, এরকম ছোট ছোট কাহিনী হইতে থাকে। তখন আমি রাতের বেলা আর আমি ঘুমাতে পারি না। তখন আমার শরীরে এমন এক ধরনের শক্তি হয় যে 4-5 জন আমাকে ধরে রাখতে পারে না। এবং এইভাবে আমি সবাইকে শুধু ওই মহিলার মধ্যে পড়ে যাই। তখন সবাইকে আমি যেমন ওই মহিলাকে দেখতে পাই। তখন আমি খুব ভয় পাই। এভাবে প্রায় 3-4 মাস মতো চলতে থাকে। তারপর একটা টাইমে এসে আমি ভালো হুজুরের মাধ্যমে এরকম মোটামুটি ভালো হই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব আপনার, এবং আমাদের হাতে সময় খুব কম। ছোট্ট করে আপনি আপনার বাসার ঘটনাটা একটু বলে ফেলবেন প্লিজ। জি, আমি শুরু করছি। এটা ঘটনা 2013 সালের অক্টোবরের দিকে। আমি রাতে ঘুমিয়েছি। তো আমি রাতে ঘুমানোর সময় অ্যাকচুয়ালি মোবাইলগুলো বেডের পাশে নিয়ে আমি ঘুমাই সাধারণত।
কোনো ইমার্জেন্সি কল আসলে যেন আমি রিসিভ করতে পারি। তো 2013 সালে তখন কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাভেলেবল ছিল না, তখন বাটন যুক্ত মোবাইলগুলো হ্যাঁ তখন অ্যাভেলেবল ছিল আর কি, আমি এটা বলি। তো আমি রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে 3টার দিকে আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি কাত হয়ে সবসময় ঘুমাই, আমি কোনো দিকে মুভ করতে পারতেছি না, সোজাও করতে পারতেছি না, ডানও কাত হচ্ছে, কোনোভাবেই মুভ করা যাচ্ছে না, আমি জাস্ট ফ্রিজ হয়ে শুয়ে আছি। আপনার ভিতরে কোনো শক্তি নাই? কোনো শক্তি নেই, জি। বাট আমার বাম হাতটা আমি মুভিং করতে পারতেছি, কিন্তু বডিটাকে আমি কোনোভাবে মুভিং করতে পারতেছি না, আমার যে প্রবলেমটা। তো আলটিমেটলি তখন আমি রুমে একা শুয়েছি, লাইট অফ, তো মনে তো ভয়টা জাগতেই পারে যে কি ব্যাপার, কি হলো আমার, ব্যাপারটা কেন আলটিমেটলি ঘামছি, ঘেমে যাচ্ছি। তখন সিগন্যাল আসলো যে ঠিক আছে আমি তাহলে বাসায় আমি কল দিই, পাশের রুমে কল দিই, ফোন কল দিই, যেহেতু আমি উঠতে পারছি না অবশ্যই আমি ফোন কল দিতে হবে। কিন্তু আমি মোবাইলগুলো যে আমি হাতে নিলাম, বাম হাত দিয়ে নিচ্ছি, নিয়ে আমি মোবাইলটা যে কল দিব, মনিটর লাইট ওপেন হচ্ছে না, মোবাইলগুলো সুইচ অফ দেখাচ্ছে। আচ্ছা ভালো কথা, তো রাত্রেবেলায় যে কোনো চাপ লেগে হয়তো বা সুইচ অফ হতে পারে, একটা পয়েন্ট। কিন্তু সুইচ অফ যে হয়েছে, এখন এখানে রেড বাটনে ক্লিক করলে তো মোবাইলটা তো ওপেন হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু মোবাইলগুলো ওপেনও হচ্ছে না, দুইটা মোবাইলই কোনোটাই ওপেন হচ্ছে না। তো আলটিমেটলি তখন তো এটা অবশ্যই একটা খুব খারাপ একটা অবস্থা, যে পরিস্থিতি আমার এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে যে এটা কি ঘটতে যাচ্ছে আমার সাথে। তো যাক, আমি ঈশ্বরের নাম নিতে নিতে কিছুটা স্বাভাবিক হই, আমি ঘুমিয়ে যাই আর কি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে আমি মোবাইলগুলোকে চেক করি কি অবস্থা আছে। তাই সকালবেলায় ফার্স্ট মোবাইল দুটোই আমি চেক করলাম, দেখলাম মোবাইল দুটোই অন আছে, দুটোই ঠিক অন আছে, কোনো সমস্যাই নাই, ফোন বন্ধ ছিল না। এখন এখানে আমি ফিজিওথেরাপিস্টের সাথে আমি কথা বললাম যে কোমা যেটাকে বলে, মানুষ যদি কোমা যায় তাহলে তার অবস্থাটা কি হয়। তো এখন সে বললো যে কোমায় যায় সে টোটালি ব্রেন সার্কুলেশন থেকে শুরু করে টোটাল বডিটাই ফ্রিজ হয়ে থাকে, আর কোমা গেলে কখনোই 15 মিনিট পরে সে অ্যাক্টিভ হবে না। আর মেনলি আপনি যে আপনার হাত যে মুভিং করছেন এবং আপনার ব্রেনটাকে সিক্সেসটা কাজে লাগাচ্ছেন যে আপনি ফোন করবেন, দিস ইজ দ্য ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আমি ভাবলাম যে না, এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অবশ্যই, কারণ জিন বলতে তো পৃথিবীতে কিছু আছেই। তো তারপরে এটা কিন্তু ফার্স্ট ঘটনা আমার লাইফে, এটা ফার্স্ট ঘটনা, এবং তারপর কাকনি যে ঘটনাটা ওটা সেকেন্ড ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এবং ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।